আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আশা করছি আমার সকল প্রাণপ্রিয় ভাই বোনেরা মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গতকালকে আপনাদেরকে বলেছিলাম যে আমরা আমাদের যে গুরুত্বপূর্ণ ক্লাস, অর্থাৎ আপনারা সবাই অবগত আছেন, গতকালকে পোস্ট করা ছিল আমাদের সকাল 7টার সময় বিসিএস এর প্রশ্নগুলো আমরা একটু সমাধান করার চেষ্টা করব। এবং এই জায়গাটা আসলে আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আপনারা জানেন যে বিসিএস এর যে ম্যাথ প্রশ্নগুলা, এটা বাংলাদেশের চাকরির পরীক্ষাতে বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে এটা হচ্ছে পড়ে। তো আপনারা প্রথমত লাইভটা শেয়ার করে শেয়ার ডান লিখে দিবেন। প্রতিদিন আপনাদের সাথে ইংরেজি ক্লাস নেবেন হচ্ছে আশিক স্যার, বাংলা আমি নিব, সরি গণিত হচ্ছে আমি নিব, এবং বাংলা হচ্ছে সাউদা আপুর সাথে কথা হয়েছে, উনি ফ্রি থাকলে উনিও নেবেন। সুতরাং 35 থেকে 46তম বিসিএস এর প্রশ্নগুলো আগে আমরা একটু সলভ করার চেষ্টা করব। তো সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন, আর আমার যারা মেসেঞ্জার গ্রুপ এবং যারা টেলিগ্রাম গ্রুপে আছেন তারা একটু সেখানেও একটু দিয়ে দিবেন যাতে সবাই যুক্ত হয়ে যেতে পারে। ঠিক আছে, আজকে আমাদের মূল আলোচনাটা হচ্ছে, আবার বলছি, আমরা 46তম বিসিএস গণিত প্রশ্নটা সমাধান করব। আমাদের গতানুগতিক ধারা থেকে কিন্তু আমাদের 46তম বিসিএস এর গণিত প্রশ্নটা হালকা হলেও একটু হার্ড হয়েছিল। তো আজকে আমরা কিছু হার্ড ম্যাথগুলাই দেখব, মানে যেগুলো আসলে পড়েছিল সেই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। যারা সালাম দিয়েছেন বা যারা সালাম দিচ্ছেন সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছেন একটু জানাবেন। এবং সবার কাছে একটা অনুরোধ যে আপনারা খাতায় আজকে লেখার পরে, মানে ম্যাথগুলো সমাধান করার পরে, নিজেরা আমাদের যে পাঠশালা গ্রুপ আছে এই পাঠশালা গ্রুপে আপনারা একটু পোস্ট করে দিবেন, তাইলে আমাদের বুঝতে সুবিধা হবে যে না আপনারা আসলে ক্লাসগুলো করতেছেন। হ্যাঁ, কারণ আপনাদের জন্য এই আয়োজন, আপনারা যদি এটা প্রতিনিয়ত না করেন তাহলে সেক্ষেত্রে তো ভালো লাগবে না। যাই হোক, তাহলে আমরা চলেন আমাদের ক্লাসে চলে যাব, বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমাদের ক্লাসে চলে যাচ্ছি। 1 নম্বর প্রশ্ন, আগে আপনারা একটু প্রশ্নটা লিখবেন, এটা স্লাইড করা হয়নি, আমরা প্রশ্ন খাতায় লিখেই করব। প্রশ্ন ছিল যে নিচের কোন ভগ্নাংশটি, লেখেন নিচের কোন ভগ্নাংশটি, নিচের কোন ভগ্নাংশটি, নিচের কোন ভগ্নাংশটি 2/3 থেকে বড়, 2/3 থেকে বড়। আচ্ছা, প্রশ্নটা আগে লিখবেন সবাই, তারপরে আমরা 4টা যে অপশন ছিল আমরা অপশনগুলো লিখবো। অপশন ক তে ছিল হচ্ছে 33/50, অপশন খ তে বলা ছিল হচ্ছে 8/11, 8/11, অপশন গ তে বলা ছিল 3/5, আর অপশন ঘ তে বলা ছিল হচ্ছে 13/27। এটা হচ্ছে আমাদের বলা ছিল। দেখেন, এই যে আমরা প্রথম যে প্রশ্নটা সমাধান করব, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করছি আপনারাও আছেন। একটু খাতায় লিখতে হবে, একটু কষ্ট করবেন। হ্যাঁ, একটু খাতায় না লিখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না বিষয়গুলো। এখন এখানে আমাদের প্রথম যে ম্যাথটা বলেছে, খুব মনোযোগের সাথে খেয়াল করবেন। এখানে বলছে যে নিচের কোন ভগ্নাংশটি 2/3 থেকে বড়। দেখেন, কোন ভগ্নাংশের যখন আমরা তুলনা করব, যখন কোনো ভগ্নাংশের তুলনা করা হবে, তখন যেই ভগ্নাংশটার সাথে তুলনা করা হচ্ছে সেটা আগে লিখবেন। তার মানে এখানে 2/3 এর সাথেই কিন্তু আপনাকে বারবার মিল করতে হবে। তাহলে 2/3 আপনি এখানে লিখবেন, সেম ভাবে 2/3 এখানে লিখলেন, 2/3 এখানে লিখলেন, 2/3 এখানে লিখলাম, একদম সিম্পল। এরপরে কি করব, আড়াআড়ি গুণ করবেন, আর কোনো কাজ নেই। আড়াআড়ি গুণ তো আমরা বুঝিয়ে যে এই পাশ থেকে এই পাশে গুণ। তাহলে এইটা যদি আমরা আড়াআড়ি গুণ করি, দেখেন 50 দুগুণী কত, 100, 50 দুগুণী 100, আর 3 33 কত বলেন তো, 3 33 হচ্ছে 99। খেয়াল করবেন, আচ্ছা 100 বড় নাকি 99 বড়? 100 বড়, তাহলে যেটা বড় হবে সেই দিকে চিহ্নটা আসবে, তার মানে এই চিহ্নটা কিন্তু এদিকে আসবে। এই যে যে চিহ্নটা আপনি এখানে দিয়েছেন, খেয়াল করবেন কিন্তু, সরি এটা একটু তো উল্টো হয়ে গেছে। প্রথমে আপনারা গুণটা এইভাবে করবেন যে 3 3 9, 3 3 9, আর 50 দুগুণী হচ্ছে 100, তার মানে চিহ্নটা কোন দিকে, এই দিকে আসবে। গুণটা সবসময় আগে এইভাবে করবেন, মানে এই সিস্টেমে আগে গুণ করবেন, এই যে এইভাবে। তাহলে 100 যেহেতু বড়, তাহলে এই যে চিহ্নটা না, এই চিহ্নটা এখানে দিবেন। সেম ভাবে খেয়াল করেন, এইটা যদি আপনি লিখে নিয়ে যে এই পাশ থেকে গুণটা আগে করবেন, 3 8 কত বলেন তো, 3 8 হচ্ছে 24, 11 দুগুণী কত, 22। চিহ্নটা কোনটা বড়, 24 বড় না 22 বড়? 24 বড়, তাহলে বড় চিহ্নটা এদিকে দিবেন, এই সেম জায়গাটা এটা এখানে দিবেন। দেখেন 3 3 9, 3 3 9, 5 দুগুণী 10। খেয়াল করবেন 9 বড় না 10 বড়? 10 বড়, চিহ্নটা এদিকে আসবে, এই চিহ্নটাই আপনি এখানে বসাবেন। আবার দেখেন 3 13 কত, 39, 17 27 দুগুণী কত, 54। কোনটা বড় ভাই? 54 বড়, চিহ্নটা এদিকে আসবে, এই সেম চিহ্নটা এখানে আসবে। এবার আপনি একটু মিল করেন, দেখেন 2/3 থেকে বড় হচ্ছে কোনটা, এটা কিন্তু এখন আপনি নিজেই বুঝতে পেরেছেন। আপনি দেখেন এই চিহ্নটা কিন্তু এদিকে আছে, আর বাকি তিনটা দেখেন একদিকে গেছে, সুতরাং আমাদের অ্যান্সারটা হচ্ছে খ নম্বর।
প্রিয় ভাই বোন, 1 নম্বর কোশ্চেনটা যদি আমরা বুঝে থাকি একটু লিখে দিবেন 1 নম্বর ডান, মানে একে ডি লিখে দিবেন। লাইভটা একটু শেয়ার করে রাখবেন আপনাদের সুবিধার্থে। হ্যাঁ, আচ্ছা, আমরা কি সবাই বুঝতে পেরেছি? আমরা সবাই বুঝতে পারলে আমাকে একটু জানাবেন যে ভাই আমরা সবাই বিষয়টা বুঝতে পারলাম কিনা। তাহলে আমাদের বিষয়টা কি ছিল বলেন তো? আমরা প্রথমে যখনই তুলনা করতে বলবে তখন আমরা 2/3 আগে লিখে ফেলেছি। লেখার পরে আমরা কি করব বলেন তো? আড়াআড়ি গুণ করবেন, এই যে এইভাবে গুণ করবেন। তার মানে দেখেন 33/50 প্রথমে সংখ্যাগুলো আমাদের অপশনগুলো লেখা ছিল, 2/3 এর সাথে তুলনা 2/3 গুলো লিখবো। 33 গুণ 3 মানে 99, 50 দুগুণে 100 মানে হচ্ছে 100 লিখলাম। এই দুটো সংখ্যার মধ্যে 100 বড়, চিহ্নটা এদিকে আসবে, এইখানে যে চিহ্ন বসবে এই সেম চিহ্নটা আপনি এখানে বসাবেন। সেম ভাবে দেখেন 3 8 24, 11 দুগুণে 22, ভাই 24 বড় না 22 বড়? 24 বড়, তাহলে চিহ্নটা এদিকে আসবে, এই সেম চিহ্নটা আপনি এখানে দিবেন। আবার দেখেন 3 3 9, 5 দুগুণে 10, ভাই কোনটা বড়? 10 বড়, তাহলে চিহ্নটা এদিকে দিবেন, এই সেম চিহ্নটা আপনি এখানে বসাবেন। সেম ভাবে দেখেন 3 13 39, 27 দুগুণে 54, কোনটা বড়? 54 বড়, চিহ্নটা ওদিকে যাবে, তাহলে সেক্ষেত্রে ওই সেম চিহ্নটা এদিকে আসবে। এখন বলছিল 2/3 থেকে বড় হবে, তাহলে বড় আমি দেখতে পাচ্ছি এই খ নম্বরটাই দেখেন বড় আছে, আর কোনোটা বড় নেই, সুতরাং আমাদের এটার অ্যান্সারটা হচ্ছে 1। সবাইকে বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ, ভেরি গুড, খুবই সুন্দর। একটু ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবেন, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ কিন্তু আজকের ক্লাসে আমাদের আছে। এবার আসেন 2 নম্বর কোশ্চেনটা লেখেন সবাই। 2 নম্বর প্রশ্নে আমাদের বলা হয়েছে বার্ষিক 5% মুনাফায়, বার্ষিক 5% মুনাফায়, বার্ষিক 5% মুনাফায় 400 টাকা, 400 টাকার 2 বছরে, 400 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? চক্রবৃদ্ধি মূলধন কত? আচ্ছা, প্রশ্নটা আগে একটু লিখে দিবেন সবাই। প্রশ্নটা লেখা হলে আমাকে একটু জানাবেন যে ভাইয়া কিউডি, কোশ্চেনটা লেখা হলে কিউডি জানাবেন সবাই। প্রশ্নটা লেখা হলে আমরা একটু কিউডি লিখে দিব, প্রশ্নটা লেখা হলে একটু কিউডি লিখে দিব। আমাদের প্রশ্নে বলা হয়েছে যে বার্ষিক 5% মুনাফায় 400 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? তাহলে এখান থেকে কিন্তু আমরা একটা জিনিস বুঝে ফেললাম যে আমাদের চক্রবৃদ্ধি মানে এক কথায় সরল মুনাফা, যৌগিক মুনাফা কিন্তু বিসিএস পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ওকে, এখন আসেন দেখেন আমাদের বলছে যে চক্রবৃদ্ধি মূলধন বের করতে হবে। এখন চক্রবৃদ্ধি মূলধনের কিন্তু একটা সূত্র আছে। আমরা চক্রবৃদ্ধি মূলধনের সূত্র জানি, C = P * 1 + r টু দি পাওয়ার n। একদম সিম্পল, এই সূত্রে মান বসাতে পারবেন। যেখানে p এর মানটা কত বলছে, p এর মান হচ্ছে 400 টাকা, তাহলে p এর মান হচ্ছে 400 লিখবো, ইনটু 1 প্লাস r এর মান কত বলছে দেখেন 5% বলছে। 5% মানে কি ভাই? 5% মানে হচ্ছে পার্সেন্ট তুলতে গেলে 100 দ্বারা ভাগ করতে হবে। তার মানে এখানে আমরা লিখতে পারবো হচ্ছে 5/100। একবারে আমরা পার্সেন্ট তুলে দিয়েছি। n মানে কত? 2 বছরে, তাহলে n এর মান লিখবেন 2। এবার ক্যালকুলেশন করবেন, 400 লিখবো, এইটা দেখেন 5 × 5, 5 × 100, তার মানে জিনিসটা কি থাকছে যে এইভাবে থাকবে 1 + 1/20। এটাকে যদি আপনি লসাগু করেন 20, তাহলে 20 × 20 + 1, তার মানে হচ্ছে 21/20। এখন 21/20 আপনার কয়টা হবে বলেন তো? দেখেন এই যে উপরে পাওয়ারে আছে 2, তাহলে সেক্ষেত্রে আমাদের 2 বার আসবে, তাহলে 21/20 * 21/20। এবার এটা ক্যালকুলেশন করবেন, 0 0 কেটে দিলেন, 0 0 কেটে দিলাম, 2 2 4, 4 4 কাটা, 21 × 21 হচ্ছে আমাদের অ্যান্সার আসবে। তাহলে 21 × 21 করলে কত হয় দেখেন, 21 × 21 অর্থাৎ 1 দিয়ে করলে 21 কে 21 গুণ 2 কে 2, 2 2 4, তার মানে 2 4 আর 1, 2 আর 2 যোগ করলে 4 4, 441 হচ্ছে আমাদের এই গণিতের অ্যান্সার। দেখেন তো আমাদের অ্যান্সারটা কত আসলো? আমাদের অ্যান্সারটা আসবে হচ্ছে 441। প্রিয় ভাই বোন, 2 নম্বর গণিতটা যদি আপনারা বুঝে থাকেন একটু লিখে দিবেন যে ভাই 2D, 2 নম্বরটা ডান লিখবেন, 2D লিখবেন। ভাই না বুঝলে বলবেন, এই জায়গাতে বুঝতে পারেন। আমরা কি বুঝতে পেরেছি সবাই? 441 হচ্ছে আমাদের গণিতের অ্যান্সার, 441 হচ্ছে আমাদের গণিতের অ্যান্সার। এরপর একটা দারুণ ট্রিক্স ম্যাথ ছিল যেটা 46তম বিসিএস এ অনেকেই কিন্তু অ্যান্সার করতে পারেনি। আসলে এই জায়গাগুলো ভালো করে না বুঝতে পারলে খুব যন্ত্রণা আছে। হ্যাঁ, আচ্ছা, আমরা কি 2 নম্বর বুঝতে পারছি? একটু লাইভটা শেয়ার করে দিবেন প্লিজ। হ্যাঁ, একটু লাইভটা শেয়ার করে দিবেন যাতে প্রতিদিন আপনাদের সাথে আসতে পারে। এখন 100 জন ভাই বোন যদি না থাকেন নিয়মিত, তাহলে কিন্তু ক্লাস নিয়ে আসলে মজা পাবো না। আপনাদের জন্য একটা আয়োজন করলাম, তাই না? তাহলে এটা গেল। এরপরে লেখেন সবাই 3 নম্বর প্রশ্ন। ভাই 3 নম্বর কোশ্চেনটা কি ছিল খেয়াল করেন। বলছিল যে 100 থেকে বড়, খেয়াল করেন 100 হতে বড়
100 হতে বড় দুটি পূর্ণ সংখ্যার যোগফল। খাতায় লিখবেন কিন্তু আপনারা সবাই পোস্ট করবেন আজকে ওই যে পাঠশালা গ্রুপে। দুটি পূর্ণ সংখ্যার যোগফল আছে, দুটি পূর্ণ সংখ্যার যোগফল আছে হচ্ছে 300। 300 হলে কোশ্চেনে বলা হয়েছে যে সংখ্যা দুটির অনুপাত কত। সংখ্যা দুটির অনুপাত কত? দেখেন সাধারণভাবে যদি আপনি ম্যাথটা করতে চান অনেক বেশি সময়ের প্রয়োজন। খুব মনোযোগের সাথে দেখবেন। তার আগে কোশ্চেনটা একটু লিখে কিউডি লিখবেন। কোশ্চেনটা লেখা হলে একটু কিউডি লিখবেন। আচ্ছা, ধারাবাহিকভাবে ক্লাস পেতে চাইলে তো ক্লাসটা শেয়ার করতে হবে, প্রতিদিন আসতে হবে, তাইলেই না ধারাবাহিক ক্লাস নিতে মজা পাবো। এটা তো সিম্পল একটা জিনিস। হ্যাঁ, একটু নোট করে দেন, মানে শেয়ার করে দেন এবং ফ্রেন্ডদের একটু জানাই দেন যাতে সবাই যুক্ত হয়ে যেতে পারে। খ নম্বর হচ্ছে 2:5 ছিল। অপশন গ তে বলা ছিল, অপশন গ তে ছিল হচ্ছে 2:3 ছিল, আর অপশন ঘ তে আমাদের বলা ছিল হচ্ছে 3:5। প্রিয় ভাই বোন দেখেন, এই প্রশ্নটা আগে লেখা হলে একটু কিউডি লিখবেন সবাই। আচ্ছা, আমাদের এই যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, এই প্রশ্নটাতে কিন্তু আপনি স্বাভাবিকভাবে যদি করতে চান আপনার হিউজ পরিমাণ টাইমের ব্যাপার, এবং যেটা আপনি না মিলানোর সম্ভাবনাও আছে। কিন্তু এই কোশ্চেনগুলো সাধারণত যদি আপনি অপশন টেস্ট করেন আপনার একবারে হয়ে যাবে। প্রশ্ন হচ্ছে আমি অপশন টেস্ট কিভাবে করব? একদম সিম্পল। আপনাকে বলছে যে বড় 100 থেকে বড়। আচ্ছা, ধরেন আপনি প্রথমে চিন্তা করতে পারছেন না যে 100 থেকে বড় আসলে সেই সংখ্যাগুলো কি হতে পারে, কিন্তু দেখেন আপনি দুটি পূর্ণ সংখ্যার যোগফল বলছে 300। এখন সেই সংখ্যা দুটো আসলে কি কি? একটা হচ্ছে 1:9, 2:5, 2:3, 3:5। তাহলে আপনার যে কাজটা করতে হবে, দুইটা সংখ্যা এখানে কিন্তু এই যে অনুপাত যেটা দেওয়া আছে, অনুপাত আপনি ধরে নিতে পারেন। তার মানে এখান থেকে একটা অনুপাতের যদি ধরেন x, এটা হবে তাহলে কি 9x হবে। এটা যদি আপনি 2x ধরেন, এটা হবে ধরেন 5x। আচ্ছা, এটা ধরেন আপনি 2x ধরলেন, এটা হবে আপনার 3x। এটা যদি আপনার 3x ধরেন তাহলে এটা হবে আপনার 5x। এটা তো ধরে নাও আমরা সবাই বুঝি। এরপরে কি করব জানেন? এই সংখ্যা দুটির যোগফল আপনার 300 লিখতে হবে। তাহলে এই দুটো যোগফল করেন, x + 9x সমান ধরেন 300। তাহলে এখান থেকে কত হচ্ছে? 9 আর 1 10, তার মানে 10x সমান হচ্ছে 300। তাহলে x এর মান আসবে ভাই 300 ভাগ 10, তার মানে হচ্ছে 30। এটা অ্যানসার হবে না। x মানে কি 1, ভাই x এর মান 30। তা 30 কি 100 থেকে বড় হয়েছে? আপনার কিন্তু বলাই ছিল যে 100 থেকে বড় হতে হবে অ্যানসার, 100 এর নিচে হতে পারবে না। তাহলে আপনি এই অপশন কেটে দেন, অপশন কাটাকাটি শেষ। এবার দেখেন এই দুটো সংখ্যা যোগ করেন, 2x + 5x সমান কত? 300। ভাইয়া এখানে থাকছে দেখেন 7x সমান 300। আচ্ছা, x কে যদি আপনি এটা ভাঙতে চান 300 ভাগ 7, এটা ক্যালকুলেশন করলে কি একটা পয়েন্ট চলে আসবে না? খেয়াল করে দেখেন তো, পয়েন্ট চলে আসবে। তাহলে পয়েন্ট যদি চলে আসে, পয়েন্ট কি অ্যানসার হবে? তাহলে সুতরাং এটাও আপনার হচ্ছে না। সেম ভাবে দেখেন 5 আর 3 যোগ করলে ভাই 8 হয়। তাহলে 8x সমান 300, কাটাকাটি করে আপনি পয়েন্ট চলে আসবে, এটাও আসবে না। কিন্তু এটা দেখেন তো, 2x + 3x যদি আপনি যোগ করেন 300 আপনি লিখলেন। তাহলে এখান থেকে আপনার 3 আর 2 কত? 5। 5x সমান 300, যেখান থেকে x এর মানটা আসবে কত? 300 ভাগ 5। দেখেন 5 × 30 মানে 60। x এর মান কিন্তু 60 বের হয়েছে। এখন 60 যখন বের হয়েছে, এটা তো x এর মান ভাই, কিন্তু সংখ্যা তো ছিল 2x আর 3x। তাহলে এখানে আপনি 60 যদি বসান, 60 দুগুণী কত? 120। এটা যদি 60 বসান, 318, 180। প্রিয় ভাই বোন দেখেন 120 আর 180 হয়েছে। যে দুটি সংখ্যাই 100 থেকে বড়, কোশ্চেনে আপনাকে বলছিল 100 থেকে বড় দুটি সংখ্যা নির্ণয় করার কথা বলছে। তাহলে একটা হচ্ছে 120, একটা হচ্ছে 180। কোন অনুপাতের মাধ্যমে এটা হয়েছে? গ নম্বরের মাধ্যমে। সুতরাং এটার অ্যান্সারটা হচ্ছে গ। প্রিয় ভাই বোন বুঝতে পারলে আমাকে একটু লিখে দিবেন যে ভাইয়া ডান। সবাই যদি বুঝে থাকে একটু লিখে দিবেন 3D। কোশ্চেনটা দেখছেন কত সুন্দর একটা কোশ্চেন ছিল, খুব সুন্দর একটা প্রশ্ন ছিল 46তম বিসিএস এর এই প্রশ্নটা। যদি কেউ এটা ডাইরেক্ট করতে চায় অনেক সময়ের প্রয়োজন, কিন্তু আপনি দেখেন অপশন টেস্টের মাধ্যমে একদম ইজিতে আপনি করে ফেলতে পারবেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। আমরা কি বুঝতে পারছি? লাবণ্য ইসলাম লিখেছেন 3D, তন্দ্রা স্পর্শী মৃন্ময়ী লিখেছেন ডান, ধন্যবাদ। আচ্ছা, রেইন কর্নেশন নাকি একটা, আচ্ছা আইডি নাম, লিখেছেন ডান, ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, পসিবল হইলে সব বিসিএস এর ম্যাথ সলভ করে দিবেন। 10 থেকে লাগবে না ভাই, 10 থেকে লাগে না, সাধারণত আমাদের 35 থেকে, যেহেতু 35 থেকে প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়েছে, 35 থেকে 46 করতে পারলেই অনেক। আচ্ছা, আশা করছি এটা নিয়ে আপনাদের আর সমস্যা নেই। চলেন পরবর্তী কোশ্চেনে চলে যাব। 4 নম্বর প্রশ্নটা লেখেন সবাই। 4 নম্বর প্রশ্নটা আমাদের কি ছিল ভাইয়া? অসমতার একটা ম্যাথ ছিল। অসমতার ম্যাথে ছিল x² - 7x + 12 ইজ লেস দ্যান ইকুয়াল 0। প্রিয় ভাই বোন এই ম্যাথগুলা খুব ইজিতে করা যায়, যেটা আমি গতকালকে আমার
পেইড ব্যাচে করাইছিলাম, বিসিএস ব্যাচে। তো এইখানে অপশনটা যদি আপনারা একটু খেয়াল করেন, অপশনে ছিল হচ্ছে -∞ থেকে 3 এরকম ছিল। অপশন খতে বলা ছিল 3 4, অপশন গতে ছিল হচ্ছে 3 4 ছিল। অপশন ঘতে ছিল হচ্ছে 4 আর হচ্ছে আপনার অসমতা আর কি। এখন আমরা যে কাজটা করতে পারবো, খুব মনোযোগের সাথে খেয়াল করবেন, এখানে আপনার বলা হয়েছে যে এর সমাধান সেট কত, এটা আপনার কাছে চাওয়া হয়েছে। প্রিয় ভাই বোন, সমাধান সেট মানে একটা কথা মনে রাখবেন, সমাধান সেট মানে হচ্ছে উভয় পাশে আপনার এখানে যে মানটা দেওয়া থাকে সাধারণত সেই মানটা আপনার সেকেন্ড ব্র্যাকেট আসে, কিন্তু যদি সিম্পলে মান থাকে, এই যে কথা হচ্ছে ভাই, এই যে বদ্ধ ব্যবধি এখানে বলা হয়, খেয়াল করেন কোন জায়গাতে যদি এরকম চিহ্ন দেখেন, মানে থার্ড ব্র্যাকেট দেখেন, থার্ড ব্র্যাকেটের অর্থ হচ্ছে যে এরকম চিহ্ন মানে অসমতা মানে কি, গ্রেটার দেন অথবা লেস দেন ইকুয়াল যদি থাকে, তাহলে সেখানে আপনার মানটা সবসময় থার্ড ব্র্যাকেট হয়, এটা মাথায় রাখবেন। কি বলছি, যদি আপনার এটা এইভাবে হোক বা এটা এইভাবে হোক, মানে গ্রেটার দেন ইকুয়াল বা লেস দেন ইকুয়াল যদি কোনো গণিতের মধ্যে থাকে, তাহলে সেখানে আপনার অ্যান্সার করার সময় অবশ্যই থার্ড ব্র্যাকেট দিয়ে করতে হবে, যেহেতু সমাধান সেট বলছে। এখন আসেন, এই টাইপের ম্যাথের সর্বপ্রথম আপনি সমাধান করবেন। এটা যদি সমাধান করতে চান, তাহলে কি হবে, x² - 7x + 12, আচ্ছা, লেস দ্যান ইকুয়াল 0, তার মানে এখান থেকে x² 12 কে যদি ভাঙেন 3 এ 4 12 লেখা যায়, তার মানে লিখতে পারবেন -4x - 3x + 12 লেস দ্যান ইকুয়াল 0। তাহলে এখান থেকে আপনি পাবেন হচ্ছে x যদি কমন নেন x - 4 আর একটা -3 যদি কমন নেন x - 4 লেস দ্যান ইকুয়াল 0। তার মানে এখান থেকে আমরা x - 4 পাবো একটা, x - 3 পাবো একটা, এটা লেস দ্যান ইকুয়াল 0। প্রিয় ভাই বোন, এইখানে আপনাকে জিনিসটা এবার একটু বুঝতে হবে, সেটা হচ্ছে আপনার মান কিন্তু দেখেন x - 4 আর x - 3 আছে, এই মানটা হচ্ছে আপনার x - 3 একটা ধনাত্মক ঋণাত্মক সংখ্যা ধরে নিতে হয়। তো এইটার পরে আমি একদিন একটা বেসিক ক্লাস আপনাদেরকে নিয়ে দিব, ওই বেসিক ক্লাসের মাধ্যমে জিনিসটা আরো ক্লিয়ার হবেন। তবে আজকে এইটুকু মনে রাখেন যে আমাদের 4 3 x - 4 মনে মনে যদি আপনি জিরোটাও ধরেন বা ইকুয়াল ধরেন, তাহলে x - 4 = যদি 0 x এর মান 4 আসবে আর একটা 3 আসবে। তার মানে এই জায়গা থেকে হয় অথবা দিয়ে আমরা দুইটা মান পাচ্ছি, একটা 3 আর একটা 4, একটা 3 আর একটা 4 পাচ্ছি। আর যেহেতু লেস দেন ইকুয়াল আছে ভাই, এই যে ইকুয়াল চিহ্ন থাকার কারণে এই যে 3 আর 4 এই ব্যবধিটা আপনার সবসময় থার্ড ব্র্যাকেট হবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এটা ফার্স্ট ব্র্যাকেট আছে, এটা হবে না। সুতরাং আমাদের অ্যানসারটা হচ্ছে গ নম্বরটা আসবে, বুঝতে পারছেন প্রিয় ভাই বোন? তাহলে আমরা 4 নম্বর গণিতটা যদি বুঝে থাকি, একটু লিখে দিবেন 4D। কালকে সকলে রেসপন্স করলেন 100+ ভাই বোন রেসপন্স করলেন যে সবাই ক্লাসে থাকবেন, অথচ মাত্র উপস্থিত আছেন কতজন, 62 জন। মানে আমরা হচ্ছে অতটা গুরুত্ব দেই না, আসলে আমাদের গুরুত্বহীনতাটাই আমাদের সবসময় কাজে দেয়। হ্যাঁ, মানে শীতকাল তো অনেকে ঘুম ভাঙেনি। 5 নম্বরে আসেন, লেখেন সবাই। 5 বলছে x² + y² + z² = 2, এটা সমান সমান আছে হচ্ছে 2। পরে আবার বলছে xy মান নির্ণয়ের কোশ্চেন ভাই, xy + yz + zx, এই মানটা দেওয়া আছে হচ্ছে 1, এটা সমান সমান 1 হলে আপনার বা আমার কাছে চাওয়া হয়েছে x + 2y² প্লাস, তারপরে বলা হয়েছে y + 2z এর উপরে হোল স্কয়ার প্লাস, তারপরে বলা হয়েছে যে z + 2x এর উপরে z + 2x এর উপরে হোল স্কয়ার। প্রিয় ভাই বোন, এই মানটা আপনার কাছে বের করতে দিয়েছে। আগে কোশ্চেনটা লেখা হলে একটু কিউডি লিখবেন প্লিজ, একটু কোশ্চেন লেখা হলে কিউডি লিখে দেন। আচ্ছা হ্যাঁ, কোশ্চেন সলভ রেগুলার নিব ভাই, এটা নিয়ত করেছি ইনশাআল্লাহ। 35তম বিসিএস পর্যন্ত আসবো, 46 থেকে 35তম পর্যন্ত চলে আসবো ইনশাআল্লাহ। আচ্ছা একটু বলেন সবাই, কোশ্চেনটা লেখা হলে একটু কিউডি লিখবেন। আমাদেরকে কোশ্চেনে বলা হয়েছে এটার মান দেওয়া আছে, কোশ্চেনে বলছে এর মান কত, এটা সমান সমান কত হবে এটা চেয়েছে, মান নির্ণয়। এখন কথা হলো যে এটা আপনারা আসলে কিভাবে করবেন, আর সবাই কিন্তু খাতায় লিখে পাঠশালা গ্রুপে জমা দিবেন। দেখেন ম্যাথটা কি বলছে, তাহলে x² + y² + z² এর মান হচ্ছে 2, xy yz zx এর মান হচ্ছে 1, এই মানটা বের করতে হবে। তাহলে এটা আগে আপনি করে ফেলেন। দেখেন এটা a মানে কোনটা x, b মানে কোনটা 2y, তার মানে a + b হোল স্কয়ার। তাহলে এটা a + b হোল স্কয়ারের সূত্র দিয়ে দিবেন। সূত্র কি ভাই? সূত্র হচ্ছে x² প্লাস সূত্রে 2 * ab, 2x আর 2y, তাহলে 2 2 4 অর্থাৎ 4xy প্লাস দিয়ে আমরা কি করব, 2y এর উপরে হোল স্কয়ার মানে হচ্ছে 2 এর স্কয়ার মানে 2 2 4, y এর উপরে স্কয়ার মানে y স্কয়ার অর্থাৎ 4y² প্লাস দিয়ে এটা কিভাবে লিখবেন, y এর উপরে স্কয়ার y স্কয়ার প্লাস a + b হোল স্কয়ারের সূত্র জাস্ট, তার মানে 2 2 4 4yz + z²। সেম ভাবে দেখেন z² প্লাস
2 দুগুণে 4 4xz প্লাস 2x এর উপরে স্কয়ার মানে হচ্ছে 4x স্কয়ার। প্রিয় ভাই বোন, আশা করছি এটাতে আপনাদের আর সমস্যা নেই। এরপর আমরা কি করতে পারি দেখেন, এখানে আমরা যে কাজটা করব x স্কয়ার একটা, এখানে আছে 4টা, তাহলে টোটাল 5টা আছে, তার মানে 5x স্কয়ার প্লাস y কয়টা আছে দেখেন, একটা আছে আর এখানে 4টা আছে, 5y স্কয়ার প্লাস দিয়ে z কয়টা আছে দেখেন, z হচ্ছে এখানে আপনার কয়টা আছে খেয়াল করেন, এটা হচ্ছে 4z স্কয়ার, সরি এটা 4z স্কয়ার, 4 আর 1 কয়টা 5টা, অর্থাৎ 5z স্কয়ার আছে। আচ্ছা, প্লাস দিয়ে কি আছে দেখেন, 4xy আলাদা করে দেন, তারপর হচ্ছে প্লাস দিয়ে 4yz আলাদা করে দেন, প্লাস 4 দিয়ে xz আলাদা করে দেন, zx আলাদা করে দিলাম। এবার দেখেন তো এই যে জায়গা থেকে আপনি কি কমন নিতে পারবেন, 5 সবার মধ্যে আছে, 5 কমন নেন, 5 কমন নিলে থাকবে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, প্লাস দিয়ে এখানে যদি নেন 4 যদি কমন নেন থাকবে হচ্ছে xy প্লাস yz প্লাস zx, এটা আমরা পাচ্ছি। এখন দেখেন আমরা 5 লিখবো ইনটু এটার মান কত ভাই, দেখেন x স্কয়ার y স্কয়ার z স্কয়ার মান ছিল 2, তাহলে এটার পরিবর্তে লিখতে পারবো 2 প্লাস 4 ইনটু এইটুকুর মান কত লিখতে পারবো, দেখেন 1 ছিল, তাহলে এটা 1 লিখতে পারবো, তার মানে 5 দুগুণী 10 প্লাস 4 ওকে 4 মানে কত, 10 আর 4 যোগ করলে ভাই 14, এই 14 হচ্ছে আমাদের গণিতের অ্যানসার। দেখেন তো ভাই বোনেরা আমরা বুঝতে পারছি কিনা ম্যাথটা, গণিতের অ্যানসারটা হচ্ছে 14। এটা যদি প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা বা নিবন্ধন হইতো তখন কিন্তু আপনার এই যে প্লাস প্লাসের মান চাইতো না, একবারে মান চাইয়ে দিত। কথা বুঝতে পারছেন, এটাই সবথেকে বড় সুবিধা। দেখেন 46 বিসিএস এর প্রশ্নটা কিন্তু একটু ছিল, আগে বলেছি প্রিয় ভাই বোন, এটা আমাদের অনেক কিছু বোঝার আছে, বুঝতে পারলে ভাই ম্যাথ সহজ। আমরা কি সবাই বুঝতে পেরেছি? এটুকু দেখেন তো 5টা পর্যন্ত, অর্থাৎ 5 নম্বর ম্যাথ যদি বুঝে থাকেন একটু লিখে দিবেন 5D। 5 নম্বর যদি বুঝে থাকেন একটু লিখে দিবেন 5D। 5 পর্যন্ত হয়ে গেলে তানিয়া আক্তার লিখেছেন 5D, ধন্যবাদ। মেঘনা রহমান লিখেছেন 5D, ধন্যবাদ। আচ্ছা 5D লিখেছেন শামসুন নাহার বোন, আচ্ছা ধন্যবাদ 5D, সবাইকে ধন্যবাদ। আচ্ছা ক্লিয়ার লিখেছেন তন্দ্রা স্পর্শী মৃন্ময়ী, ধন্যবাদ বোন। আচ্ছা তাহলে 5 পর্যন্ত আশা করছি ক্লিয়ার। এরপর আসেন 6 নম্বর গণিতে চলে যাব। 6 নম্বর গণিতটা আমাদের কি ছিল খেয়াল করেন, খুব ছোটবেলার একটা ম্যাথ ছিল ভাই। 3x y সমান সমান বলা ছিল 3, আরেকটা আপনার বলা ছিল যে, আরেকটা কোশ্চেনে বলা ছিল যে 5x plus y সমান সমান বলা ছিল হচ্ছে 21। কোশ্চেনে বলা ছিল যে x আর y এর মান কত। প্রিয় ভাই বোন, এই কোশ্চেনগুলো সাধারণত আপনি অপশন টেস্টের মাধ্যমেও করতে পারেন, আবার আপনি ডিটেইলসও করতে পারেন। এখানে অপশনটা যদি আমরা একটু ফলো করি, দেখেন অপশন ক তে এখানে ছিল হচ্ছে 2 5 ছিল, অপশন খ তে এখানে ছিল হচ্ছে 2 6, অপশন গ তে এখানে ছিল, খুব মনোযোগের সাথে দেখেন, অপশন গ তে ছিল হচ্ছে এখানে 3 5 ছিল, আর অপশন ঘ তে ছিল হচ্ছে 3 6, অপশন ঘ তে ছিল হচ্ছে 3 6। এখন এই যে ম্যাথটা দেওয়া আছে, আগে বিষয়টা একটু বোঝার চেষ্টা করতে হবে। আচ্ছা সেটা হলো যে আপনি এটাকে যদি ম্যাথ মানে ডিটেইলসে করেন, তাহলে সেক্ষেত্রে আপনি দুইটা সমীকরণ দেখতে পাচ্ছেন ভাই, এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। যেখানে দেখেন একটা মাইনাস ওয়াই একটা আছে, একটা প্লাস ওয়াই আছে, তাহলে 1 আর 2 যোগ করে দিবেন, একই মান থাকলে যোগ করে দেওয়া যায়। তার মানে আপনি লিখতে পারবেন 1 প্লাস 2 নম্বর সমীকরণ যোগ করে পাই, তাহলে সেক্ষেত্রে আমরা পাবো 3x y সমান সমান 3, আর ওখান থেকে আমরা পাবো হচ্ছে 5x y সমান সমান 21। তাহলে এটা যদি আমরা যোগ করি, y y কেটে গেল, 21 আর 3 যোগ করলে ভাই 24 সমান সমান দেখেন 5 আর 3 কত 8, 8x। তার মানে x এর মান কত আসবে, x সমান সমান আসবে হচ্ছে 24/8, যেখান থেকে পাবেন 8 কে 8 3 8 24, তার মানে x এর মান এখানে 3। x এর মানটা এখানে কত বের হয়েছে বলেন তো, x এর মানটা হচ্ছে 3 বের হয়েছে। এই যে 3 বের হলো না, x এর মানটা এবার 1 নম্বর সমীকরণে বসাই দেন। x এর মান 1 নম্বরে বসিয়ে, 1 নং এ বসিয়ে, আচ্ছা বসান। 1 নং এ যদি আপনি x এর মানটা বসান, তাহলে আপনি লিখতে পারবেন কি 3 ইনটু x এর মান কত 3 মাইনাস y সমান সমান 3, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে মাইনাস y সমান সমান 3, আর 3 3 কে 9, এই পাশে গেলে মাইনাস 9, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি মাইনাস y সমান সমান মাইনাস 6। তাহলে y এর মানটা আসবে কত দেখেন তো, y এর মানটা আসবে 6, তাহলে একটা হচ্ছে 3, একটা হচ্ছে 6। এটাই হচ্ছে আমাদের গণিতের অ্যানসার। 3 আর 6 হচ্ছে আমাদের গণিতের অ্যানসার। আমরা কি বুঝতে পেরেছি প্রিয় ভাই বোন? এটা যদি বুঝে থাকেন একটু লিখে দিবেন 6D। 6D লিখলে আমরা বুঝবো যে আপনারা সবাই বুঝতে পেরেছেন। আর যদি ম্যাথটা আপনি শর্টকাট করতে চান বা অপশন টেস্ট করতে চান, তার মানে 2 আপনি x এর জায়গায় বসাবেন, 5 আপনি y এর জায়গায় বসাবেন। দেখেন 2 যদি এখানে বসান, 3 গুণে 6 মাইনাস 5, 6 থেকে 5 বাদ দিলে 1 হয় কি, 1 হয়, কিন্তু এখানে আছে 3, তাহলে এটা হচ্ছে না, অপশন আগে বাতিল। দেখেন 2 এর 6 এর কথা যদি চিন্তা করেন, 2 3 গুণে 6, 6 থেকে 6 বাদ দিলে ভাই 0 হয়, এটাও হচ্ছে না, এটাও বাতিল। আচ্ছা 3 যদি বসান, 3 3 কে 9, 9 থেকে 5 বাদ দিলে ভাই 4 হয়, কিন্তু আছে 3, এটাও হচ্ছে না, বাদ। আর একটা অপশন থাকে 3, এখানে বসান, দেখেন 3 3 কে 9 মাইনাস 6, y এর মান হচ্ছে 6, বসান, 9 থেকে 6 বাদ দিলে 3 হবে, এই যে 3 মিলে গেল।
এই সমীকরণটা খেয়াল করেন, আপনার 3 যখন নিচ্ছেন 3 5 15 প্লাস ওয়াই এর মান 6, তাহলে 15 আর 6 যোগ করলে 21 হবে। তাহলে অপশনের মাধ্যমে দুইটা সমীকরণই আমাদের মিলতেছে ঘ নম্বরের মাধ্যমে। সুতরাং এটার অ্যান্সারটা হচ্ছে ঘ নম্বর। আশা করছি আমার ভাই বোনেরা এটা সবাই বুঝতে পেরেছেন। তাহলে এটা আমরা বুঝলাম। এরপরে আসেন ভাইয়া 7 নম্বর গণিতে চলে যাব। 7 নম্বর আমাদের সূচকের ম্যাথ ছিল। 7 নম্বর হচ্ছে আমাদের সূচকের গণিত ছিল, সূচক। 7 নম্বর প্রশ্নটা আমাদেরকে কি বলা ছিল দেখেন, কোশ্চেনে বলা ছিল হাফ ইনটু 2 টু দি পাওয়ার x মাইনাস, খেয়াল করেন 2 টু দি পাওয়ার x মাইনাস 3 ছিল, প্লাস 1 ছিল, প্লাস 1 ছিল সমান সমান 5 ছিল। খুব সুন্দর একটা ম্যাথ এবং সহজ একটা ম্যাথ। বলছে এখানে যে x এর মান কত, ক্লাস প্রতিদিন হবে কিনা। আচ্ছা এই বিষয়ে কথা বলছি, আপনাদের রেসপন্সের উপর এটা নির্ভর করবে ভাই। যদি যেমন গতকালকে আপনারা যেভাবে রেসপন্স করছিলেন, দুইটা গ্রুপ মিলায় প্রায় 200 প্লাস ভাই বোনেরা এ করছিলেন যে ক্লাসে থাকবো, অথচ হয়তো আপনাদের ঘুম ভাঙেনি। যাই হোক, ঘুম নাও ভাঙতে পারে, শীতকাল মানে লেপের তল তে উঠতে তো আর ভালো লাগে না। আচ্ছা যাই হোক, এখন আসেন যেটা বলছিলাম প্রিয় ভাই বোন, এই যে ম্যাথটা অনেকে বিসিএস এর ক্ষেত্রে প্রস্তুতি নেওয়ার সময় একটা কথা মনে রাখবেন, প্রস্তুতিটা নেওয়ার সময় আপনাকে আগে প্রশ্নের ধরন বুঝতে হবে ভাই। কোনো ব্যক্তি যদি মনে করে যে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে একদম শেষ করে ফেলবে, সে মনে রাখতে পারবে না। কাজ হচ্ছে প্রশ্নের প্যাটার্ন, ধরন বোঝা। যেমন কেউ যদি বিসিএস পরীক্ষার জন্য সূচক আর লগারিদম করে, তাও সে 2 থেকে 3 মার্ক কমন পাবে। 15-র মধ্যে 2-3 শুধু একটা চ্যাপ্টার, দুইটা চ্যাপ্টার থেকে পাচ্ছে, একদম নিশ্চিত এটা 100% কোশ্চেন আসবে। তাহলে সেক্ষেত্রে আপনি এই জায়গাটা কেন ভালো করে পড়বেন না, এটা হচ্ছে মূল বিষয়, বোঝার চেষ্টা করতে হবে। এখন আসেন, তাহলে এটা আমরা একটু সমাধান করার চেষ্টা করব। আমাদের প্রথমে যে ম্যাথটা আছে ভাইয়া দেখেন, আমরা যদি খেয়াল করি এটা ভাগ আকার আছে, এটা গুণ আকার আছে। প্রিয় ভাই বোন, আমাদের বেস যদি একই থাকে, দেখেন তো বেস এখানে 2, এখানে 2 আছে না, তাহলে বেস যদি একই থাকে আপনি সরাসরি লিখতে পারেন বেস এখানে এই জায়গাটা যদি আপনি লিখতে চান, আপনি লিখতে পারবেন 2 টু দি পাওয়ার -1 লিখতে পারবেন। এই যে হাফ থাকলে 2 টু দি পাওয়ার -1, আপনি জানেন না যে 2 টু দি পাওয়ার -1 মানে কি? এই মাইনাসের জন্য 1 দিতে হয়, মাইনাস বাদে বাকিটা নিচে দিতে হয়, তাহলে হাফ। তাহলে হাফের পরিবর্তে আপনি 2 টু দি পাওয়ার -1 লিখতে পারেন, হয়ে গেল। এইবার আপনার জিনিসটা কেমন ছিল খেয়াল করেন, এইবার আমাদের জিনিসটা কেমন ছিল সবাই একটু খেয়াল করতে হবে। এবার আমরা কি করব, খুব মনোযোগের সাথে দেখেন। এইবার আমাদের যে কাজটা ভাইয়া, এরপর আমাদের যে কাজটা এটা, আর গুণ চিহ্ন দিয়ে আমাদের ছিল হচ্ছে 2 টু দি পাওয়ার x - 3 ছিল সমান সমান 5, এই প্লাস 1টা এপাশে গেলে -1। তাহলে সেক্ষেত্রে দেখেন এই যে বেস বেস যদি একই থাকে বেস লেখেন, মাঝখানে গুণ চিহ্ন থাকলে পাওয়ার পাওয়ার কি হয় ভাই? যোগ হয় না? তাহলে আমরা এটা যোগ করে দিব, অর্থাৎ -1 প্লাস x - 3 সমান সমান 5 এর থেকে একবার দিলে 4। এবার দেখেন তো ভাই 2 টু দি পাওয়ার এখানে থাকবে কি x - 4 থাকবে সমান সমান এই 4 কে আপনি 2 এর মাধ্যমে লিখতে পারবেন না। আমরা জানি যে সূচকের সমীকরণ ম্যাথের ক্ষেত্রে হয় আপনাকে বেস মিল করতে হবে, নাহলে পাওয়ার মিল করতে হবে। তাহলে এখানে আপনি যেহেতু x এর মানটা বের করবেন, মানে পাওয়ার মিল করার সুযোগ নেই, আপনি বেস মিল করেন, তাহলে 4 কে লিখতে পারেন 2 এর উপরে স্কয়ার। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে x - 4 সমান সমান 2, যেখান থেকে x এর মানটা পাবো হচ্ছে 2 + 4, মানে অ্যানসারটা আসবে 6। যদি বুঝে থাকি 7D লিখবেন। দেখেন একদম সিম্পল একটা ম্যাথ ছিল, খুব সহজ একটা ম্যাথ ছিল। কোন কোন টপিক থেকে বিসিএস এর প্রশ্ন আসে, আচ্ছা এটা বলতেছে ভাই, ক্লাসটা শেষ করে তারপর বলবো। রাশেদুল ইসলাম ভাই, কেউ যদি বিসিএস এর জন্য সর্বোচ্চ 12 থেকে 13টা টপিক পড়ে, সে অনায়াসে 12-13 মার্ক এমনিই কমন পাবে, মানে এই চ্যাপ্টারগুলো কখনো মিস যাবে না বিসিএস পরীক্ষাতে। আচ্ছা আমরা কি বুঝতে পেরেছি? 7 নম্বর কোশ্চেনটা যদি বুঝে থাকেন একটু 7D লিখবেন। 7 নম্বর কোশ্চেনটা বোঝা গেলে একটু 7D লিখবেন। আমাদের সূচক লগের থেকে 2-3 মার্ক কোশ্চেন 100% বিসিএস পরীক্ষাতে হবে হবে হবে। সূচক লগারিদম প্রশ্ন আসবেই, কথা বুঝতে পারছেন? তারপরে যাই পরে আবার বলবো এগুলা। আচ্ছা 6 অ্যানসার, আচ্ছা ঠিক আছে। একটু বলেন যে সবাই ক্লিয়ার কিনা, একটু বলেন সবাই ক্লিয়ার কিনা, একটু বলে দিবেন যে সবাই ক্লিয়ার কিনা। আচ্ছা আলহামদুলিল্লাহ। আপনারা একটু শেয়ার করে রাখেন, নিজেদের আইডিতে একটু শেয়ার করে রাখেন, তাহলে আপনাদেরই সুবিধা হবে পরে ক্লাসগুলো খুঁজে পেতে। এখন আসেন দেখেন, লগের একটা ম্যাথ ছিল, একটা অত্যাধুনিক একটা ম্যাথ ছিল, মানে খুব স্বাভাবিক ম্যাথটা ছিল না। তো আমরা সেই ম্যাথটা এখন একটু সলভ করার চেষ্টা করব। দেখেন কোশ্চেনটা খুব সুন্দর একটা কোশ্চেন। আচ্ছা কিন্তু প্রথম যারা দেখবে তাদের কাছে কিন্তু একটু জটিলতা মনে হতে পারে। এখানে বলবে যে x এর মানটা কত, এটা লগের একটা ম্যাথ ছিল। সবাই খেয়াল করেন, কোশ্চেনটা লিখে নেবেন সবাই। সবাই একটু প্রশ্নটা আগে লিখে নেবেন, প্রশ্নটা আগে লেখা খুব জরুরি বিষয়। হ্যাঁ প্রশ্নটা আগে একটু লেখা জরুরি বিষয় প্রিয় ভাই বোন, না হলে কিন্তু বোঝা কষ্ট হয়ে যাবে। আচ্ছা এইবার আসেন যে ভাই এই জায়গাটা আমি আসলে কি করব। দেখেন কোশ্চেনটা কিন্তু দেখলে মনে হচ্ছে কেমন একটা জটিলতা, কিন্তু কোশ্চেনটা যদি আমরা অ্যানসার করতে চাই দেখবেন খুব সহজ। কিভাবে? চলেন শুরু করি। কোশ্চেনে দেওয়া আছে √8 ভিত্তিক log x 3 টু দি পাওয়ার 1/3। আমরা জানি যে কোথাও যদি আমরা লগ তুলতে চাই, লগ তোলার সিস্টেম হচ্ছে বেসটা নিচে আগে বসাতে হয়, পাওয়ারটা এক্সচেঞ্জ করতে হয়। তাহলে এই জায়গাটা আগে আপনি একটু ভাঙাই নেওয়ার চেষ্টা করেন। এখানে আমাদের কি ছিল? √8
এক্স ছিল, আর এখানে যদি আপনি একটু ভাঙান 3 3 9 আর 1 যোগ করলে 10, 10/3 থাকে, 10/3 থাকে। এবার কি করব দেখেন, এইবার আমরা জানি যে আমরা এই লগটা তুলবো। লগ তোলার সিস্টেম হচ্ছে √8, মানে এই নিচের মানটা আগে লিখবেন, তার পাওয়ারে কি ছিল ভাই 10/3 ছিল, সমান সমান কি ছিল x ছিল। এটাকে একটু উল্টায় লিখি, x সমান সমান আমরা পাচ্ছি হচ্ছে √8 10/3। এইবার কাজ কি করবেন দেখেন, খুব সহজ। আমরা যে কাজটা করতে পারবো, এখানে x আছে সমান সমান, ভাইয়া 8 কে আপনি কিভাবে লিখতে পারবেন বলেন তো? আমরা জানি ভাই 8 কে লেখার সিস্টেম হচ্ছে 2 এর কিউব, 2 এর পাওয়ার কিউব দিলে 8 হয় না, তাহলে 8 কে আমরা 2 এর কিউব আকারে লিখলাম, আর তার পাওয়ারে আমাদের ছিল হচ্ছে 10/3। এবার কি করব দেখেন, x সমান সমান, খেয়াল করবেন আমরা যদি কোথাও রুটটা তুলি, রুটের পরিবর্তে হাফ আসে না, তাহলে সেক্ষেত্রে আমাদের রুটের মধ্যে ছিল 2⁻3, আর এই হাফের কারণে নিচে আমাদের 2 চলে আসে, আর এর পাওয়ার আমাদের ছিল হচ্ছে কত 10/3 ছিল। এবার খেয়াল করেন x সমান সমান এই যে 3 3 উপরে আছে নিচে আছে, কেটে দেওয়া যায়। আচ্ছা এটা যদি কাটেন 10/2, 10/2 মানে কত হয় ভাই 5 হয় না, তার মানে 2⁵, অর্থাৎ x এর মানটা আসবে কত দেখেন তো, 2⁵ মানে 32। এটাই আমাদের অ্যানসার ছিল, এটাই আমাদের অ্যানসার ছিল, এটাই হচ্ছে আমাদের গণিতের মূল অ্যানসারটা ছিল। দেখেন সবাই বুঝতে পারছেন কিনা, সবাই বুঝতে পেরেছেন কিনা একটু খেয়াল করেন যে আমরা সবাই বিষয়টা বুঝতে পারলাম কিনা। সবাই কি বুঝতে পারছেন? 32 হচ্ছে আমাদের গণিতের অ্যানসার। আর আমরা এই জায়গাটা কিভাবে ভাঙে জানেন, যে রুট তুললে আমরা জানি যে পাওয়ারে হাফ আসে। যদি রুটের মধ্যে এ থাকে তাহলে মনে রাখবেন এ রুটের মধ্যের অংশটা লিখে হাফ আসবে। তারপরে ধরেন রুটের মধ্যে এ কিউব আছে, আর এটা যখন লিখবেন তার মানে এটা মানে হচ্ছে রুটের মধ্যের অংশটা লিখবেন, রুটের পরিবর্তে হাফ আসবে। যদি জিনিসটা এখানে কিউব থাকতো, এখানে এ থাকতো, মনে রাখবেন এই যে কিউবিক মানে রুটের বাইরে ছোট করে অংশ যেটা থাকে এটা সবসময় হরে চলে যায়, তাহলে এখানে লেখা যায় a⁴1/3 আকারে লেখা যায়, তিনটা হরে চলে যাবে a⁴1/3। এই সমস্ত কাজ ওখানে করেছি। আচ্ছা আরেকবার একটু বলে দিই, আরেকবার রিপিট করার কথা বলেছেন, চলেন আরেকবার একটু রিপিট করি। খুব সিম্পল ভাই, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। আমরা প্রথমে যে কাজটা করব, আমাদের লগ তোলার সিস্টেম, লগের ম্যাথের সমীকরণে লগ তোলার সিস্টেম হচ্ছে নিচের মানটা আগে লিখতে হয়, মানে বেসটা আগে লিখবেন, তারপরে এই যে এটা চেঞ্জ করবেন, এটা এখানে দিবেন, এটা এখানে দিবেন। তাহলে √x আমরা আগে লিখেছি, √8টা আগে লিখেছি, লেখার পর এটা চেঞ্জ করেছি। দেখেন এই যে এখানে যে মানটা ছিল এই যে 10/3, এটা এপাশে চলে আসলো আর x টা এখানে চলে গেল। এবার ইন্টারচেঞ্জ করছি। এবার √8 কে যদি আপনি লিখতে চান, 8 কে কিভাবে লিখতে পারেন, 2 এর কিউব লিখতে পারবেন। এই যে 2 এর কিউব লিখেছি। এবার আমরা রুটটা তুলবো, রুট তোলার সিস্টেম হচ্ছে রুটের পরিবর্তে হাফ আসে, তাহলে 2 এর কিউব ছিল আর হাফটা কি, হাফ মানে হচ্ছে 2 হরে চলে যাবে, এই 3/2 হলো, আর উপরে 10/3 ছিল সেটা লিখলাম। এবার দেখেন এটা 3 3 আছে, কেটে দিতে পারবেন, 2 দিয়ে যদি এটাকে ভাগ করেন, যেহেতু 10/2 মানে কত 5 হবে, সেই 2⁵, তাহলে 2⁵ এর মান আসবে হচ্ছে 32। এটাই আমাদের অ্যানসার। আশা করছি এখন সবাই বুঝতে পেরেছেন, দুইবার বলেছি, এরপরেও প্রবলেম হলে লাইভটা একটু রেকর্ড দেখলে আরেকবার বুঝতে পারবেন। ধন্যবাদ। এরপর আসেন 9 নম্বর কোশ্চেনে আমরা চলে যাই। 9 নম্বর কোশ্চেনটা আমাদের কিভাবে ছিল দেখেন, কোশ্চেনে বলা ছিল, 9 নম্বর কোশ্চেনে ছিল একটি সিলিন্ডারের ঘন জ্যামিতি থেকে প্রশ্ন, একটি সিলিন্ডারের খেয়াল করবেন, একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ, একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ, একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ হচ্ছে আমাদের দেওয়া আছে 2 সেন্টিমিটার, এবং 2 সেন্টিমিটার দেওয়া আছে, এবং খেয়াল করেন এবং উচ্চতা হচ্ছে 6 সেন্টিমিটার, উচ্চতা যদি 6 সেন্টিমিটার হয়, আপনার কাছে কোশ্চেনে বলছে যে উহার তলগুলোর মোট ক্ষেত্রফল কত, তলগুলোর মোট ক্ষেত্রফল কত। প্রিয় ভাই বোন, কোশ্চেনটা আগে একটু বোঝার চেষ্টা করেন। আমাদের এই যে ঘন জ্যামিতি ম্যাথ করতে গেলে আপনারা সবাই জানেন যে আমাদের ঘন জ্যামিতির ম্যাথে হচ্ছে সূত্রের খেলা, সবকিছুই হচ্ছে ঘন জ্যামিতি সূত্রের খেলা। এখন এখানে কি বলছে দেখেন, একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ, ভাই ব্যাসার্ধ মানে কিসের মান দেওয়া আছে, এটা আর এর মান হচ্ছে 2। তারপরে বলছে এবং উচ্চতা 6 সেন্টিমিটার, উচ্চতা মানে হচ্ছে এইচ এর মান 6 আছে। আপনার কাছে বলছে যে তলগুলোর মোট ক্ষেত্রফল কত, ভাই সিলিন্ডারের ক্ষেত্রফল কি হয়, সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র বসাতে হবে। তাহলে সিলিন্ডারের একটু লিখবেন যে সিলিন্ডারের সমগ্র তলের মোট ক্ষেত্রফল মানে কি, সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2πr * r + h। প্রিয় ভাই বোন, এইটা জাস্ট আপনি মান বসাই ক্যালকুলেশন করবেন, আর কিছুই কোনো কাজ নেই, শুধু এই কাজটুকু করলেই হয়ে যাবে।
তাহলে সেক্ষেত্রে আমাদের কত হবে দেখেন 2 পাই আমরা রেখে দিব ইনটু আর এর মান কত ছিল 2 ছিল 2 লিখবেন আর প্লাস এইচ মানে কি ভাই 6 আর 2 যোগ করলে কত হয় 8 হবে না, তাহলে একবারে আমরা 8 লিখে দিলাম 6 2 8। তাহলে সেক্ষেত্রে এখানে কত হচ্ছে 8 দুগুণে 16 16 দুগুণে 32, তার মানে 32 পাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখেন 32 পাই হচ্ছে আমাদের গণিতের অ্যান্সার, 32 পাই হচ্ছে আমাদের গণিতের অ্যান্সার। প্রিয় ভাই বোন, আমরা কি এই ম্যাথটা সবাই বুঝতে পেরেছি? 9 নম্বর গণিত যদি বুঝে থাকেন একটু লিখে দিবেন 9D। এত সুন্দরভাবে বুঝাচ্ছি তারপরেও ভাই বোনেরা রেসপন্স করতেছে না কেন জানেন? আসলে গণিত দেখলে ভয় লাগে। আসলে একটা কথা মনে রাখবেন ভাই, গণিত আর ইংরেজি ছাড়া চাকরি পাওয়াও কিন্তু অনেক টাফ, এটাও আপনাকে মাথায় রাখতে হবে। আবার অনেকেই দেখবেন যে ওই যে জিকে, আমি যদি এখন জিকে ক্লাস নিতাম শত শত ভাই বোন চলে আসতো, ওই যে পুন্ডর বর্তমান নাম কি, মহেস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত, এই প্রশ্নগুলোর অ্যান্সার করতে খুব ভালো লাগে। মানে যেটা আমি পারি সেটা ভালো লাগে, কিন্তু যেটা আমি যে পারি না সেটা বোঝার চেষ্টা আমরা করি না, এটা আমাদের সমস্যা। বুঝতে পারছেন? এই ম্যাথ ক্লাসগুলো অন্তত বাদ দেওয়া তো উচিত না ভাই, কারণ ম্যাথ তো পরীক্ষাতে ডিস্টার্ব, এটা ডিস্টার্ব করবে না আপনার ম্যাথেই তো যত সমস্যা হয় ম্যাথে, কিন্তু আমরা সেই স্কিপ করার চেষ্টা করি, কিন্তু এগুলো স্কিপ করলে কিন্তু ভালো হবে না ভাই, এটা মাথায় রাখবেন। আচ্ছা ঠিক আছে, এরপরে চলেন প্রিয় ভাই বোন পরবর্তী কোশ্চেনে চলে যাব। তাহলে আমাদের 9 নম্বর কোশ্চেন হইল। এরপরে আসেন 10 নম্বর কোশ্চেনটা লেখেন। 10 নম্বর বেশি নাই, 15টা কোশ্চেন ভাই। 10 নম্বর কোশ্চেনে বলছিল, এটা আপনারা সবাই পারবেন ভাই, এটা একটা প্রাইমারি লেভেলের কোশ্চেন ছিল। বলছিল যে কোন একটি ত্রিভুজের, খেয়াল করেন প্রশ্নটা একদম সহজ, যে কোন একটি ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ, কোন একটি ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ, কোন একটি ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ আছে, কোন একটি ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ 28 ডিগ্রি আর 62 ডিগ্রি, 28 ডিগ্রি ও 62 ডিগ্রি হলে, 62 ডিগ্রি হলে প্রশ্নে বলা হয়েছে ত্রিভুজটি কোন ধরনের? প্রশ্নে বলা হয়েছে যে ত্রিভুজটি কোন ধরনের? প্রশ্নে বলা হয়েছে ত্রিভুজটি কোন ধরনের। আচ্ছা প্রশ্নটা একটু লেখা হলে আগে কিউডি লিখে দিবেন, প্রশ্নটা লেখা হলে একটু কিউডি লিখে দিবেন। এরপরে আমাদের আর 5টা ম্যাথ আছে, একটু থাকেন ইনশাআল্লাহ সুন্দরভাবে বুঝতে পারবেন সবকিছু। না ভাইয়া একদম সুন্দর ক্লিয়ার বোঝাচ্ছেন, আচ্ছা ধন্যবাদ। আচ্ছা এখন আসেন, আমাদের যে কোশ্চেনটা বলেছে যে কোন একটি ত্রিভুজের দুইটা কোণের পরিমাণ আছে হচ্ছে 28 ডিগ্রি আর 62 ডিগ্রি, ত্রিভুজটি কোন ধরনের? ভাইয়া আপনি মনে রাখবেন, যখনই কোনো ত্রিভুজে কোণের মান দিয়ে কোনো প্রশ্ন থাকবে, কোণের মান দিয়ে প্রশ্ন থাকলে আপনি অপর একটা কোণ আগে বের করে নেবেন। আমরা জানি যে একটা ত্রিভুজে 3টা কোণ থাকে, দুইটা কোণের মান আছে 28 আর 32 62। তাহলে বলেন তো ভাই এখানে অপর কোণের মানটি কত? আপনারা শুধু এইটুকু বলেন যে অপর কোণের মানটি কত, এইটুকু কেউ বলতে পারবেন? দুইটা কোণ যদি একটা 28 ডিগ্রি একটা 62 ডিগ্রি হয়, আমার প্রশ্নটা হলো যে তাহলে অপর কোণের মানটি কত হবে? বলেন দেখি অপর কোণের মানটি কত হবে, শুধু এইটুকু বললেই হবে যে ভাই অপর কোণের মানটি কত হবে। অপর কোণের মান আমরা কি কেউ বলতে পারবো? আচ্ছা লাবণ্য ইসলাম আপু লিখেছে 90, ধন্যবাদ। কিভাবে 90 আসে? আপনি এই দুটো যোগ করে ফেলেন, দেখেন খেয়াল করেন, এক কথায় 180 থেকে বাদ দেন, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180, তাহলে 180 থেকে আপনি এটা বাদ দিলে কিন্তু হয়ে যাচ্ছে, অর্থাৎ 62 প্লাস 28। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 180 মাইনাস 90, 180 থেকে আপনি যদি 90 বাদ দেন 90 ডিগ্রি। ভাইয়া আমরা জানি যে কোন ত্রিভুজের একটা কোণ যদি 90 ডিগ্রি হয় সেটা সবসময় সমকোণী ত্রিভুজ গঠন করে, সুতরাং আমাদের একটা কোণ 90 ডিগ্রি হওয়া মানে কি? একটা সমকোণ আছে, আর একটা সমকোণ থাকা মানে অবশ্যই সেটা হচ্ছে আপনার সমকোণী ত্রিভুজ হবে। সুতরাং এটার অ্যান্সারটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এটার অ্যান্সারটা কি হবে বলেন তো? অ্যান্সারটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। আশা করছি এটাও আমরা সবাই বুঝলাম। এরপরে আসেন 11 নম্বর কোশ্চেনে চলে যায়, এটা সহজ ছিল প্রশ্নটা। আচ্ছা এইবার আমাদের প্রশ্নটা কি বলছে? সেটের একটা মান বলছে। কোশ্চেনে বলছে দেখেন যে যদি a সমান সমান, সেট ফাংশন থেকে প্রশ্ন হবে সব সময়, a সমান সমান x such that x হলো 5 7 দ্বারা বিভাজ্য, 5 7 দ্বারা বিভাজ্য এবং এটা কোন পর্যন্ত যাবে? x এর মানটা বলে দেওয়া আছে যে x এর মানটা 150 থেকে ছোট হবে। প্রশ্নে আপনার কাছে চেয়েছে যে p অফ এর মানটা কত হবে, দেখেন প্রিয় ভাই বোন, এই যে প্রশ্নটা পরীক্ষাতে যে পড়ছিল, এই প্রশ্নটা কিন্তু অনেকেই অ্যান্সার করতে পারেনি, আবার অনেকেই পেরেছে। কোশ্চেনটা আমাদের কি বলছে যে যদি a সমান সমান, আমাদের p অফ a মানে হচ্ছে a এর উপসেট সংখ্যা বের করতে হবে। মনে রাখবেন p অফ a বের করার অর্থ হলো 2 টু দি পাওয়ার n বের করা, মানে 2 টু দি পাওয়ার n সূত্র ওখানে কাজে লাগানো। তাহলে আগে আপনার দরকার হচ্ছে এখানে এর মানটা বের করা।
এখন এর মানটা আপনি কিভাবে বের করবেন, এইটা হচ্ছে প্রশ্ন। ভাইয়া এর মানটা কিন্তু সহজে এখান থেকে যদি বের করতে চান, সহজ প্রসেসটা একটু পরে বলি, আগে যদি জটিল প্রসেস বলি, বলছে যে 5 আর 7 দ্বারা বিভাজ্য হতে হবে। তার মানে একটা সংখ্যা 5 হবে, 5 এর পরে 10 হবে, 10 এর পরে 15 হবে, 15 পরে 20 হবে, 25 হবে, তারপরে 30 হবে, তারপরে 35 হবে, তারপরে 40 হবে, তারপরে 45 হবে। ভাই এইভাবে কি 150 পর্যন্ত লেখা সম্ভব বলেন? আবার 5 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো এইভাবে আপনি বের করবেন 150 পর্যন্ত। আবার আপনার 7 দ্বারা বিভাজ্য এইভাবে বের করতে হবে, 7 কে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, এইভাবে লিখতে থাকবেন 150। এই কি লেখার টাইম আছে নাকি প্রশ্নে এত জায়গা থাকবে? থাকবে না। এখন কথা হচ্ছে ভাই তাহলে কি করণীয়? এই ম্যাথগুলো দেখেন কত সহজে করা যায় ভাইয়া। আপনার 5 আর 7 যে সংখ্যাদ্বয় বা সংখ্যাত্রয় দিয়ে বিভাজ্য বলবে ওটা আগে লসাগু বের করবেন। 5 7 কত 35 না বলেন তো? 35। এবার 35 ঘর নামতা বলবেন, আর কিছু না ভাই। তাহলে 5 7 যে 35, 5 7 যে 35, 5 7 কত হইছে 35। এই 35 ঘর নামতা পড়েন। তার মানে 35 একটা সংখ্যা যেটা 5 দিয়েও যাবে, যেটা 7 দিয়েও যাবে। 35 এর পরে কোনটা, এই নামটা যদি পড়েন 35 দুগুণী 70। দেখেন 70 সংখ্যা 5 দ্বারাও বিভাজ্য, 7 দ্বারাও বিভাজ্য, দুইটা দ্বারাই বিভাজ্য হতে হবে 70। এরপরে দেখেন 105, 105 মানে 35 দ্বারা গুণ করছি আমি। তাহলে 35 দ্বারা যদি আমি মানে 5 দিয়ে যদি 105 কে ভাগ করি তাও যাবে, 7 দিয়ে করলেও যাবে। আবার 105 এর পরে আসবে কত 140, এটাও যাচ্ছে ভাই। এর পরে কত, এর পরে সংখ্যা আছে ধরেন 175। 175 কে আপনি নিতে পারবেন? পারবেন না, কারণ আপনার 150 পর্যন্ত বলেছিল। তাহলে আপনার সংখ্যা 4টা আপনি পেয়ে গেছেন ভাই। একটা হচ্ছে এর মান 35 আসবে, একটা হচ্ছে 70 আসবে, একটা হচ্ছে 105 আসবে, আর একটা হচ্ছে 140 আসবে। এখন আপনার কাছে কোশ্চেনে বলছে পি অফ এর মান কত? পি অফ এর মানে শক্তির মান বের করতে হবে। তাহলে 2 টু দি পাওয়ার n উপসেট 2 টু দি পাওয়ার n এর মান কয়টা ভাই? একটা, দুটো, তিনটে, চারটে আছে। 2 টু দি পাওয়ার 4, অ্যানসারটা আসবে 16। এই 16 হচ্ছে আমাদের গণিতের অ্যানসার। বুঝতে পারছেন? প্রিয় ভাই বোন, মন থেকে যদি বুঝে থাকেন একটু লিখবেন যে 11 নম্বর ডান। 11 নম্বরটা ডান হলে একটু 11 ডি লিখবেন। সহজভাবে বুঝালাম ভাই। যদি জিনিসটাকে আমি জটিল করে বুঝাতাম, 5 এর বিভাজ্যগুলো আগে লিখবো, 7 এর বিভাজ্যগুলো আগে লিখবো, লেখার পরে এবার আপনাকে মিল তাল করতে হবে যে কোনটার পরে কোনটা, মানে উভয়ের মধ্যে মিল আছে কোন সংখ্যাগুলা, এটা করে আমার কিন্তু ম্যাথটা করতে হবে। কিন্তু আমি সাধারণত এইভাবে করব, বিভাজ্য আগে বের করে ফেলবো, মানে লসাগু বের করে ফেলবেন, ওইটার এবার আপনি গুণিতক বের করলে আপনি মান পেয়ে যাবেন। ওকে, আচ্ছা, আশা করছি আপনারা ক্লিয়ার লিখেছেন, আলহামদুলিল্লাহ লিখেছেন। আবু সাইদ ভাই আমাদের সাথে আছেন, ধন্যবাদ। লাল ফুল আছেন, চৈতি মজুমদার আছেন, ফারুক তালুকদার ভাই আছেন। আচ্ছা মাশাআল্লাহ, আমার ভাইরাও আছেন। ভাইরা একটু লেগে থাকেন ইনশাআল্লাহ। সামনে কিন্তু দেখেন প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে, সামনে নিবন্ধন পরীক্ষা হবে, কোটা নাই, কোটা ছাড়া। সুতরাং এখন কিন্তু সুযোগ, এই সুযোগগুলো কাজে লাগাতে হবে। এরপরে আসেন 12 নম্বর প্রশ্ন, সম্ভাবনা থেকে একটা ম্যাথ। হ্যাঁ কোশ্চেন, তাহলে দেখেন 4টা 5টা অধ্যায় আপনি নিশ্চিত থাকেন। সূচক, লগ, সূচক, লগ, সম্ভাবনা, অসমতা, সেট, 5টা চ্যাপ্টার থেকে মিনিমাম 5 থেকে 6টা কোশ্চেন হবে। একদম সিম্পল কথা ভাই, সিম্পল কথা। তাহলে এই 5টা টপিক আপনি ভালো করে ফেলেন, এটাই সুবিধা। চলেন 12 নম্বর কোশ্চেনে চলে যায়, তারপরে আবার কথা বলবো। ভাই যদি কাইন্ডলি মিস হয়ে যায় কোনো ক্লাস, রেকর্ডটা দিয়েন। ভাই রেকর্ড দেওয়ার কিছু নাই, আপনি এই ক্লাসটা নিজের আইডিতে শেয়ার করে রাখেন, আপনি নিজেই ক্লাস পেয়ে যাবেন। কিন্তু আমি যখন ক্লাস অনেক বেশি নিয়ে ফেলবো তখন কিন্তু আর খুঁজে পাবেন না, তখন আমাকে যে বলবেন যে ভাই ক্লাস দেন, ক্লাস দেন, আমি দিতে পারবো না ভাই। এই জন্য বারবার বলি যে আপনারা লাইভটা শেয়ার করে রাখবেন, শেয়ার করে রাখবেন, নিজেদের আইডিতে থাকবে, সার্চ দিলে এমনিই পেয়ে যাবেন। আচ্ছা, এখন আমাদের প্রশ্নে বলছে দেখেন, একটি থলিতে, সম্ভাবনার একটা ম্যাথ, একটি থলিতে 5টি নীল, একটি থলিতে 5টি নীল, একটি থলিতে 5টি নীল, 10টি সাদা, 10টি সাদা, 10টি সাদা এবং 20টি কালো বল আছে। 20টি কালো বল আছে, 20টি কালো বল আছে, 20টি কালো বল আছে। বলা হয়েছে যে দৈব চয়নের মাধ্যমে, বলা হয়েছে যে দৈব চয়নের মাধ্যমে, দৈব চয়নের মাধ্যমে একটি বল তুললে, দৈব চয়নের মাধ্যমে একটি বল তুললে, একটি বল তুললে বলটি সাদা না হওয়ার সম্ভাবনা কত? সাদা না হওয়ার সম্ভাবনা কত? প্রিয় ভাই বোন, কোশ্চেনটা লেখা হলে একটু কিউডি লিখবেন, প্রশ্নটা লেখা হলে একটু কিউডি লিখবেন, প্রশ্নটা লেখা হলে একটু কিউডি লিখবেন, একটু প্রশ্নটা কিউডি লিখে দেন সবাই, তারপর আমি বুঝাচ্ছি। এই প্রশ্নগুলো যদি প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষাতে হইতো, একটা প্রশ্ন আছে না যে চাকরি পাওয়ার সম্ভাবনা 4/5 হলে চাকরি না পাওয়ার সম্ভাবনা কত, মানে নেগেটিভ শব্দ যদি উল্লেখ থাকে। আচ্ছা যাচ্ছি, আগে আপনারা কোশ্চেনটা একটু লিখে দিবেন সবাই, আর বেশি না, 3টা মতো ম্যাথ আছে, শেষ করে যান সবাই, ইনশাআল্লাহ ভালো হবে। আচ্ছা, লাইভটা শেয়ার করেছেন আমার 37 জন ভাই বোন,
এই 37 জন ভাই বোনের জন্য সত্যিকার অর্থে এই সকালবেলা ফজরের নামাজের পরে থেকে একটু দোয়া করলাম যে আপনারা এই যে 37 জন, বিশেষ করে যারা লাইভটা শেয়ার করেছেন, তাদের যেন 2025-এর মধ্যে একটা সুন্দর উত্তম রিজিকের ব্যবস্থা যেন মহান আল্লাহ তাআলা করে দেন। এটা দোয়া থাকলো বিশেষ করে এই 37 জনের জন্য, কারণ আমি আশা করলাম যে এই 37 জনই ক্লাসটা করতেছে ভালো করে আর কি, এবং যাদের আসলে দরকার। ধন্যবাদ 37 জন ভাই বোনকে। তাহলে এই যে কোশ্চেনটা, এখন আসেন আমরা কোশ্চেনটা আগে বুঝি। বলছে একটা থলিতে 5টা নীল বল আছে, 10টি সাদা বল আছে, 20টি কালো বল আছে। দৈর্ঘ্য চয়নের মাধ্যমে একটি বল তুললে সাদা না হওয়ার সম্ভাবনা কত? না হওয়া, না মানে মনে রাখবেন 1 থেকে মান বাদ দিতে হয়, 1 থেকে বাদ দিলেই আপনি মান পাবেন। এখন কথা হচ্ছে এই কাজটা করার সময় আগে আপনার মোট বল বের করতে হবে। তাহলে মোট বল কত খেয়াল করেন, এখানে মোট বল মানে 3 প্রকারের যে বল আছে, এখানে মোট বল কয়টা আছে ভাই? এখানে দেখেন 5টা আছে, এখানে 20টা আছে, এখানে 10টা আছে, তার মানে 10 আর 20 30 আর 5 35টা। তাহলে মোট বল হচ্ছে এখানে 35। আচ্ছা সাদা কয়টা আছে ভাই খেয়াল করেন, সাদা বের করতে বলছে, যেটা বের করতে দেয় সেটা উপরে দিতে হয়। সাদা আছে 10টা, তাহলে 10টি সাদা বল। তাহলে এখন আপনার সাদা হওয়ার সম্ভাবনাটা আগে বের করেন। সাদা হওয়ার সম্ভাবনা এখানে আসবে হচ্ছে, সাদাটা উপরে দেন, মোটটা নিচে দেন, 10 ভাগ 35। তাহলে এটাকে যদি 5 দিয়ে কাটি 2 ভাগ কত হয়? 7 হচ্ছে। এটা সাদা হওয়ার সম্ভাবনা ভাই, হওয়ার সম্ভাবনা। কিন্তু আমার প্রশ্নে বলছে সাদা না হবার সম্ভাবনা কত? না যোগ আছে, না যোগ থাকার কারণে না সাদা হওয়ার, এটা 1 থেকে জাস্ট মানটা বাদ দিতে হবে। তার মানে এখান থেকে আসবে 7, 7কে 7 - 2 মানে 5/7। অ্যানসারটা আসবে হচ্ছে 5/7। প্রিয় ভাই বোন বুঝতে পারলে একটু লিখে দিবেন ক্লিয়ার কিনা। বুঝতে পারলে আমরা একটু লিখে দিব এটা ডান, অর্থাৎ 12 নম্বরটা ডান হলে একটু লিখে দিবেন 12D। 12 নম্বরটা যদি বুঝে থাকেন একটু লিখে দিবেন 12D। 5/7 হচ্ছে আমাদের গণিতের মূল অ্যানসার। 5/7 হচ্ছে আমাদের গণিতের মূল অ্যানসার। সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা 37 জন না, সরি 40 জন লাইভ শেয়ার করেছেন। 40 জনের জন্যই আসলে দোয়া থাকলো। আচ্ছা আমরা কি বুঝতে পারছি সবাই কি বুঝতে পারছেন? 12 নম্বর কোশ্চেনটা কি বুঝতে পেরেছেন? একটু বলেন তো প্রিয় ভাই বোন। আচ্ছা আশা করছি এটাতে আমাদের সমস্যা নাই। এরপরে চলেন, বিন্যাস সমাবেশ থেকে প্রশ্ন আসবেই ভাই, বাদ যাবে না, কখনোই যাবে না। তো বিন্যাস সমাবেশের একটা কোশ্চেন ছিল যে কনিক, NONIC, কনিক, এই শব্দটির অক্ষরগুলো নিয়ে খেয়াল করেন, এই শব্দটির অক্ষরগুলো নিয়ে, এই শব্দটির অক্ষরগুলো নিয়ে, এই শব্দটির অক্ষরগুলো নিয়ে গঠিত বিন্যাস সংখ্যা কত? গঠিত বিন্যাস সংখ্যা কত? গঠিত বিন্যাস সংখ্যা কত? গঠিত বিন্যাস সংখ্যা কত? আচ্ছা দারুণ একটা প্রশ্ন, ভালো প্রশ্ন। এখন এটা আপনি কিভাবে করবেন? খুব মনোযোগের সাথে খেয়াল করবেন, খুব মনোযোগটা আমার দিকে দিলে ভালোভাবে বুঝতে পারবেন। আমাদের এখানে যে ম্যাথটি বলেছে প্রিয় ভাই বোন, যে ম্যাথটি এখানে বলেছে, কোশ্চেনে বলছে কনিক একটা শব্দ, এই শব্দটার অক্ষরগুলো নিয়ে বিন্যাস করতে হবে। ভাইয়া আগে আপনি চিন্তা করবেন মোট কয়টি বর্ণ এখানে আছে। কনিক লিখতে যে বর্ণ কয়টা আছে? 1টা 2টো 3টে 4টে 5টা, কয়টা আছে দেখেন তো? 2 4 5টা আছে না? কনিক লিখতে যে 5, তার মানে আপনি লিখবেন একটা হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। 5টা আছে মানে 5 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা এবার আসেন ভাই, একই বর্ণ কয়বার আছে? একই বর্ণ এমন কি আছে যে 2টা আছে বা 3টা আছে? যেমন দেখেন সি একটা আছে, 2টা আছে, 2টা আছে না সি, এই জন্য আমরা লিখবো হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। এবার এর মান বের করলেই শেষ। এখন কথা হচ্ছে ভাই এই ঘোড়ার ডিমের মান আমি বের করবো কিভাবে? সিম্পলি ভাই, যখন কোনো ফ্যাক্টোরিয়ালের মান বের করতে দেয়, ধরেন 100 ফ্যাক্টোরিয়াল, 100 ফ্যাক্টোরিয়াল মানে 100 থেকে 1 পর্যন্ত উল্টো করে আপনাকে আসতে হবে। 199, 98, 97, 96, 95, 94, 93, 92, 91, 90 এইভাবে 1 পর্যন্ত গুণ করে আসতে হবে। তাহলে এখানে আপনার 5 ফ্যাক্টোরিয়াল বসে, তাহলে 5 থেকে 1 পর্যন্ত আসবেন। তার মানে আপনি লিখবেন 5 গুণিত 4 গুণিত 3 গুণিত 2 গুণিত 1। আর নিচে দেখেন 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 থেকে 1 আসবেন, তাহলে 2 গুণ 1। এবার ক্যালকুলেশন ভাই, এটা কেটে দেন, 3 4 12, 5 12 60, এই হচ্ছে আমাদের অ্যানসার। দেখেন তো ভাই বুঝছেন কিনা, দেখেন তো ভাই বুঝতে পারছেন কিনা। কত সহজ, কত সহজ। বিন্যাস সমাবেশ কি একদম ক্লিয়ার না ভাই? এখন আপনার কঠিন লাগতে পারে, আসলে কঠিন না। ধরেন আপনি আমার নামটাই লেখেন মারুফ, এই মারুফ নামের বিন্যাস সমাবেশ কি হবে? দেখেন আপনি প্রথমে গুনবেন বর্ণ কয়টা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা আছে, তার মানে 5 ফ্যাক্টোরিয়াল, 5 ফ্যাক্টোরিয়াল। এরপরে একই জিনিস কি ডাবল আছে? একই জিনিস ডাবল নাই, তার মানে এই 5 ফ্যাক্টোরিয়ালের মান যা হবে সেটাই অ্যানসার, 120 আসবে। বুঝতে পারছেন? এইভাবে আপনাকে ম্যাথটা করতে হবে। ওকে, আমরা কি ক্লিয়ার ভাবে বুঝছি? 13 নম্বরটা ডান হলে একটু লিখে দিবেন 13D। নোট কিন্তু আজকে পোস্ট করতে হবে প্রিয় ভাই বোন, যারা ভালো নোট পোস্ট করতে পারবেন তাদের প্রয়োজনে কি করবো আমরা বলেন তো? 2-1টা গ্রুপে ফ্রিতে অ্যাড করে দিই। তো নিয়মিতভাবে নোট পোস্ট করতে হবে সুন্দর করে। এরপরে আসেন আর 2টা ম্যাথ আছে ভাই। একটা ম্যাথ আমাদেরকে এখন বলছে দেখেন যে 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট,
4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রে 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রে পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল কত? পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল কত? বৃত্তের ক্ষেত্রফল কত? আচ্ছা, এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু আমাদের ম্যাক্সিমাম টাইম বিভিন্ন চাকরির পরীক্ষাতে আসে। কোশ্চেনটা লেখা হলে একটু কিউডি লিখে দিবেন সবাই, তারপরে আমরা সমাধানে চলে যাব। খুব সুন্দরভাবে শিখবো ভাই, জটিল ভাবে না, খুব সুন্দরভাবে শিখবো আমরা এটা। 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রে পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল কত? সবাই একটু লিখে নেন আগে, সবাই একটু লিখে নেবেন প্লিজ, সবাই একটু লিখে নেন ভাই, দেখেন কত সহজে বুঝাই দিই। আচ্ছা, কোশ্চেন ডান লিখেছেন, ধন্যবাদ ভাই। কিভাবে করব দেখেন, বলছে যে 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র, তার মানে একটা বর্গক্ষেত্র আছে, এই যে এটা হচ্ছে আপনাদের সেই বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রের মধ্যে কি আছে? পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল, এই যে এর মধ্যে আমার একটা বৃত্ত আছে, থাকলো। এখন দেখেন এই যে বৃত্তের কেন্দ্র কোনটা, এইটা হচ্ছে বৃত্তের কেন্দ্র ধরেন, আবার এটাকে আমরা একটা কর্ণ বলতে পারি। কার কর্ণ? বর্গক্ষেত্রের কর্ণ বলতে পারি। তাহলে 7 সেন্টিমিটার, এটা 4 মান, এটা 4 মান, এটা 4 মান, এটা 4 মান। ভাই এই কর্ণটা বের করে ফেলেন না, তাইলেই তো আপনার ম্যাথ মিলে গেল। কর্ণটাই করে ফেলেন। আচ্ছা, তাহলে এখানে যদি আপনারা একটু, আচ্ছা এটা চিত্রটা সম্ভবত একটু উল্টা হয়েছে, চিত্রটা এরকম আসবে, হ্যাঁ চিত্রটা এরকম আসবে, প্লিজ একটু ঠিক করে নেবেন, চিত্রটা উল্টা হয়েছে। আচ্ছা, পরিলিখিত মানে এইভাবে করতে হবে, এই যে এটা। তাহলে এইটা বর্গক্ষেত্র 4, এটা 4, এটা 4, এটা 4। তাহলে এখান থেকে আপনি যখন এই অংশটা নেবেন, তাহলে বর্গক্ষেত্রে এটা কি? কর্ণ না? তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যটা বের করেন। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য যখন আপনি বের করবেন, সূত্র কি ভাই? √2a। তার মানে এখান থেকে আপনি কত পাবেন দেখেন তো, √2 ইনটু এর মান কত ভাই? সব পাশে দেখেন 4 আছে, বলাই আছে 4 সেন্টিমিটার বাহু, 4 এর মান 4, তাহলে 4 লিখবো। তার মানে কত? 4√2। ভাই 4√2 কিন্তু এটা কর্ণের দৈর্ঘ্য, দেখেন এই যে কর্ণের দৈর্ঘ্য হয়েছে 4√2, কিন্তু আপনার বের করতে দিয়েছে বৃত্তের ক্ষেত্রফল। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি ভাই? পাই আর স্কয়ার না? পাই আর স্কয়ার হচ্ছে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র। এখন কথা হচ্ছে আপনি আরটা বের করবেন কিভাবে? ভাই এটা তো আপনার কর্ণ ছিল, এক কথা এটা একটা ব্যাস ছিল, বৃত্তের ব্যাস। তাহলে আপনি যখন ব্যাসার্ধ বের করবেন মানে আর এর মান বের করবেন, তাহলে আর এর মান বের করলে কি হবে? 2 দিয়ে ভাগ করবেন না, 4√2 ভাগ 2, তার মানে কত? 2√2 আসবে আর এর মান। এবার এই মানটা জাস্ট এখানে বসালেই হবে, অর্থাৎ পাই ইনটু 2√2 এর উপরে হোল স্কয়ার। তার মানে পাই লিখবো ইনটু 2 এর স্কয়ার মানে 2 দুগুণে 4 ইনটু √2 এর উপরে স্কয়ার মানে শুধু 2, 4 দুগুণে 8, 8 পাই হচ্ছে আমাদের গণিতের অ্যানসার। 8 পাই হচ্ছে আমাদের গণিতের অ্যানসার। দেখেন ভাই বোনেরা, বুঝে থাকলে একটু লিখবেন যে ভাইয়া ডান, 14 নম্বরটা ডান বলে লিখে দিবেন 14 ডান। সবাইকে বুঝতে পেরেছেন? দেখেন তো আলহামদুলিল্লাহ 44 জন লাইভ শেয়ার করেছেন, অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। অথচ আজকের এই ক্লাসে আমি ভাবছিলাম 100+ ভাই বোনেরা অনায়াসেই যুক্ত থাকবেন, কিন্তু হয়তো বা আপনারা ঘুম থেকে উঠতে পারেননি, হতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। তো নিয়মিত থাকলে লাভ আছে ভাই, লস নেই। কন্টিনিউ করবো এটা, ইনশাআল্লাহ কন্টিনিউ করবো, এটা অনেক লাভ আছে। আচ্ছা, তো 14টি। এরপর আসেন ভাই লাস্ট কোশ্চেন, 15 নম্বর কোশ্চেনটা আমাদের কি ছিল দেখেন। 15 নম্বর কোশ্চেনে ছিল যে এক থেকে বড়, খুব ঝামেলা লাগে আপনাদের কাছে, কিন্তু দেখেন কত সহজ। এক থেকে বড় 1000, এক থেকে বড় 1000-এর মধ্যে 1000-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে? কতগুলো সংখ্যা আছে? কতগুলো সংখ্যা আছে যারা 16 দ্বারা বিভাজ্য? যারা 16 দ্বারা বিভাজ্য, যারা 16 দ্বারা বিভাজ্য কিন্তু 16 দ্বারা বিভাজ্য নয়, সরি 16 দ্বারা বিভাজ্য নয় এবং 30 দ্বারা বিভাজ্য, কিন্তু 30 দ্বারা বিভাজ্য, হ্যাঁ কিন্তু 30 দ্বারা বিভাজ্য নয়, কিন্তু আছে যারা 16 দ্বারা বিভাজ্য নয় কিন্তু 30 দ্বারা বিভাজ্য, কিন্তু 30 দ্বারা বিভাজ্য। প্রিয় ভাই বোন, ম্যাথটা দেখলে ভয় লাগে তাই না? অথচ কত সহজ, চিন্তা করতে পারবেন না। কোশ্চেনটা লিখে কিউডি লেখেন, অথচ এটা যে কতটা সহজ এটা আপনারা চিন্তাতেও আনতে পারবেন না যে ভাই এটা কি হতে পারে। আচ্ছা একটু বলেন। হ্যাঁ, কালকেও ক্লাস হবে ভাই, কালকে ক্লাসটা একটু আগায় দিব, হয়তো বা আমরা 6:30টায় ক্লাস নিব। হ্যাঁ, 5:45-এ ফজরের নামাজ হচ্ছে, ফজরের নামাজের পরে আমরা ক্লাস নিব। 6:30 ধরে রাখেন, 6:30টার দিকে আমরা নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। 6:30 বা 7:00 বলে দিব। আচ্ছা, এই যে কোশ্চেনটা আছে একটু খেয়াল করেন প্রিয় ভাই বোন। আচ্ছা, কোশ্চেনটাকে একটু লিখে কিউডি লেখেন। কোশ্চেনটা একটু জটিলতা আছে, আপনারা
করতে গেলে একটু ঝামেলায় পড়বেন, তবে এটা আমরা আরো সহজে করে ফেলবো, সমস্যা নেই। সবাই 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 একটু বলতে হবে, সবাই একটু বলতে হবে প্রিয় ভাই বোন, সবাই একটু বলতে হবে, সবাই একটু বলতে হবে। দেখেন এইবার চলেন ভাই ম্যাথটা আমরা একটু শেখার চেষ্টা করবো, ঠিক আছে? আমাদের কোশ্চেনে বলা আছে যে 1 থেকে 1000-এর মধ্যে থাকতে হবে। কতগুলো সংখ্যা আছে যারা 16 দ্বারা বিভাজ্য নয় আর 30 দ্বারা বিভাজ্য? ভাই কোন সংখ্যা বিভাজ্য বের করার সিস্টেম হচ্ছে সর্বোচ্চ মানকে বিভাজ্য মান দিয়ে ভাগ করা। তাহলে 30 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে এমন সংখ্যা কয়টি, এটাকে বের করেন। 30 দ্বারা বিভাজ্য, 30 দ্বারা বিভাজ্য সংখ্যা, 30 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি আছে ভাই? 30 দ্বারা বিভাজ্য সংখ্যা বের করবেন কিভাবে? মোট মানটা আগে লিখবেন, মোট মানে যে সর্বোচ্চ মানটা। তাহলে 1000 সর্বোচ্চ মান ছিল 1000, ভাগ কত ভাই? 30। দেখেন 30, তার মানে 0 0 কেটে দেন, 3 এর মধ্যে 33 যাচ্ছে, 33 দশমিক সামথিং মান, মানে আপনার মানটা আপনি 33 ধরেন, 33 সামথিং মানে 33। তাহলে 1 থেকে 1000-এর মধ্যে 30 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে এমন 33টা। বুঝতে পারছে এই পর্যন্ত? সবাই ক্লিয়ার ভাবে বুঝছেন না? আচ্ছা, সবাই এটা বুঝতে পারছেন না? সিম্পল, একদম 30 দ্বারা বিভাজ্য করে ফেলেছেন। এবার আপনার যে কাজটা করতে হবে, এই কথাটা মনে রাখেন, বিভাজ্য 9 যখন বের করবেন, যে দুটি সংখ্যা আছে না, এই দুটো সংখ্যার আগে লসাগু বের করে নেবেন। অর্থাৎ 30 আর 16, এই 30 আর 16 লসাগু করেন সবাই। 30 আর 16 এটা লসাগু কত হয় সবাই খেয়াল করেন। 2 দিয়ে করলে ধরেন 15 দুগুণে 30, 8 দুগুণে 16, তার মানে কত হচ্ছে? 8 যাবে না, তাহলে সেক্ষেত্রে 15 দুগুণে 30, 30 গুণ 8 মানে 3 8 24 ভাই, মানে 240, 240। এইবার 16 আর 30 এর মেনটা দেখেন যে বিভাজ্য 9, তাহলে সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, দেখেন 1000 সর্বোচ্চ ছিল, 1000 সর্বোচ্চ ছিল, সেটাকে এবার আপনি এই 240 দিয়ে ভাগ করেন। 0 0 কেটে দেন, 24 এর মধ্যে কয়বার যাবে ভাই? 4 বার যাবে না, 4 দশমিক সামথিং মান আসবে, 4 24 93 মান সামথিং মান, তার মানে 4 নিতে পারবেন ভাইয়া। তাহলে 30 দ্বারা বিভাজ্য ছিল হচ্ছে 33, আর 16 দ্বারা বিভাজ্য 9 হচ্ছে 4টা। তাহলে এখন আপনার কি বাদ দিবেন না? বাদ দিলে শেষ। অতএব আপনার হচ্ছে 16 দ্বারা বিভাজ্য 9 কিন্তু 30 দ্বারা বিভাজ্য এমন সংখ্যা হবে হচ্ছে 33 মাইনাস 4, যেখান থেকে আমরা অ্যানসারটা পাবো হচ্ছে 29। তার মানে আরেকটু আমি কনক্লুশন টানবো প্রিয় ভাই বোনেরা, কথাটা একটু শোনেন সবাই। বিভাজ্য মান বের করার সিস্টেম হচ্ছে আগে মোট মানটা, সর্বোচ্চ মান লিখবেন, বিভাজ্য মান দিয়ে ভাগ করবেন, একটা মান বের হয়ে যাবে। এবার বিভাজ্য 9 বিভাজ্য এমন দুটি সংখ্যার লসাগু বের করবেন, ওইটা দিয়ে ভাগ করবেন, লাস্টে মান বিয়োগ করে দিবেন, খেলা শেষ। বুঝতে পারছি প্রিয় ভাই বোন? আমরা কি বুঝতে পেরেছি বলেন তো? 15টি ম্যাথ অর্থাৎ 46তম বিসিএস এর প্রশ্ন আমরা 1 ঘন্টার মধ্যে সমাধান করে ফেলেছি আলহামদুলিল্লাহ। একটু জটিল জটিল ম্যাথ ছিল, এর থেকে সহজ ম্যাথ থাকলে হয়তো আরো দ্রুত আমরা করে ফেলতে পারতাম। যেহেতু আমাদের কোশ্চেনগুলো একটু জটিল ছিল, 46তম বিসিএস এর প্রশ্নটা আসলে একটু বিদঘুটে টাইপের ম্যাথ ছিল। আপনারা দেখেছেন, কিছু ম্যাথ সহজ ছিল, কিছু ম্যাথ জটিল ছিল। তো যাই হোক, আপনারা যারা ক্লাস নোট করেছেন উপরে একটু লিখবেন, আমাদের গ্রুপের নামটা লিখবেন, আমার নামটা একটু লিখবেন, আপনার নামটা একটু লিখবেন, আর 46তম বিসিএস এর গণিত প্রশ্ন সমাধান 15টা সুন্দর করে প্রশ্ন উত্তর করে সুন্দর করে আপনারা পাঠশালা গ্রুপে পোস্ট করবেন। নিয়মিত যদি আপনারা আপনাদের পোস্টের পরিমাণটা রাখেন, ইনশাল্লাহ আমি প্রতিদিন আপনাদের সাথে এইভাবে ক্লাস নিব। আপনাদের ইংরেজি ক্লাস হবে, স্যার কিভাবে পাবেন? এই ক্লাসটা শুরু থেকে আবার দেখবেন, ক্লাস কেটে যাওয়ার পরে শুরু থেকে দেখলে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ ফারুক ভাই, ঠিক আছে? আচ্ছা, যেটা বলছিলাম, এইভাবে আমাদের কালকে 45তম বিসিএস এর প্রশ্ন আমরা সলভ করব, আর মঙ্গলবার ইংরেজি প্রশ্ন সলভ হবে 46-এর। ইংরেজি আর ম্যাথ কিন্তু আমরা এইভাবে সলভ করতে থাকবো। ইংরেজি আর ম্যাথ সলভ করলে আর কিছু লাগে বলেন? আর অন্যগুলো তো ভাই নিজের মতো করে পড়বেন, নিজের মতো করে পড়লেই হবে। তাহলে সবাইকে ক্লিয়ার? সবাইকে আমরা ক্লাস বুঝতে পেরেছি? আশা করছি ক্লাস বুঝতে পেরেছেন। এখন নোট করে পাঠশালা গ্রুপ হচ্ছে আমাদের গ্রুপ, পাঠশালা গ্রুপে আপনারা হচ্ছে সবাই করে ফেলবেন। পাঠশালা গ্রুপ, এই যে পাঠশালা গ্রুপ, এই পাঠশালা গ্রুপে আপনারা ঢুকবেন, ঢুকে এখানে আপনারা পোস্ট করে দিবেন, তাহলে আরো উৎসাহ পাবো। আপনারা যদি নিয়মিত এইভাবে পোস্টগুলো করতে থাকেন, যে আমার ক্লাসগুলো যখন আপনি পোস্ট করবেন, তখন কিন্তু আমার অনিচ্ছায় ক্লাস কিন্তু নেওয়াই লাগবে। কথা বুঝতে পারছেন? ক্লাস নেওয়াই লাগবে, যে না আমার দায়বদ্ধতা চলে আসবে। যাই হোক, 35 পর্যন্ত এইভাবে আমরা পিছন থেকে চলে আসবো, সামনে থেকে পিছনের দিকে 45, 44, 43 এইভাবে আমরা প্রশ্নগুলো সলভ করে দিব। আগামীকাল কয়টায় হবে ক্লাস, এটা আমি আপনাদেরকে জানাই দিব ইনশাআল্লাহ। তাহলে আজকে এ পর্যন্তই। আর আরেকটা কথা আপনারা শুনেছেন কিনা জানি না, 21 ডিসেম্বর থেকে কিন্তু আমাদের সামনে আপনারা জানেন ভূমি জরিপের পরীক্ষা আছে, বিভিন্ন সিভিল সার্জনের আপনারা জানেন যে রিটেন এক্সাম হয়। যে পরীক্ষাগুলোতে রিটেন এক্সাম হয় তাদের জন্য রিটেন ম্যাথ কোর্স শুরু হতে যাচ্ছে। অনলি ম্যাথ ভাই, অনলি ম্যাথ হচ্ছে রিটেন শুরু হতে যাচ্ছে মাত্র 300 টাকায়। মাত্র 300 টাকায় আপনি ভর্তি হতে পারবেন। সাথে যে রিফাত ভাইয়ের যে পিডিএফ গুলা, 4টা পিডিএফ, ইম্পর্টেন্ট 4টা পিডিএফ আপনারা পাবেন, 200 পেজ মতো, হাতে লেখা নোট
সুতরাং কারোর যদি দরকার হয় আপনারা 300 টাকায় ভর্তি হয়ে যেতে পারবেন। 21 ডিসেম্বর থেকে আমাদের ম্যাথ কোর্স শুরু হবে। কারোর যদি ভর্তি হতে ইচ্ছা করে তারা এই নাম্বারে সেন্ড মানি করবেন 87 45 42, এই নাম্বারে 300 টাকা সেন্ড মানি করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপ না করলে কিন্তু আমি পিডিএফ দিতে পারবো না, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপ করলে আমি হচ্ছে পিডিএফ 4টা পিডিএফ আমার কাছ থেকে বুঝে নেবেন আর লিংকটা আপনারা নিয়ে নেবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।